যখনই প্রশ্ন আসে গেস্ট রুম গণরুম তখনই ছাত্র দলের উপরে এটা কেন করা হয়। আপনি কি কখনো সার্জিস আলমকে জিজ্ঞেস করেছেন যে আপনি এই ছাত্রলীগের ইস্যুটি নিয়ে? বাকশাসের সিদ্ধান্ত সে প্রত্যাখ্যান করে নাই, বরং তার সিদ্ধান্তকেই বাকশাস প্রত্যাখ্যান করে। এই ঘটনাকে কেন্দ্র করে যে শিবিরকে দায় করা হয়, এখানে আসলে শিবির সম্পূর্ণ মুক্ত। একটা পলিটিক্যাল ব্যানারের ভিতরে ঢুকে গেলে আপনাকে হচ্ছে ওই যে উপরে থেকে কোন ভাই কি বলছে, আপনার একটা ছায়া মারাতে হবে, ছায়ার ভেতরে থাকতে হবে, একটা ব্যারিয়ারের ভেতরে থাকতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ৩৩ বছর পর ভোট দিতে পারছেন শিক্ষার্থীরা। এখন চলছে নির্বাচনী প্রচারণা। এই জাকসু নির্বাচনে আলোচিত যে ভিপি অর্থাৎ সহসভাপতি প্রার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে আজ নানা বিষয়ে কথা বলবো আমি, আব্দুল্লাল হুসাইন। আমার সর্বডানে রয়েছেন আব্দুর রশিদ জিতু, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী। তারপরেই রয়েছে শেখ সাদি হাসান, তিনি ছাত্রদল সমর্থিত যে প্যানেল সে প্যানেলের প্রার্থী। আমার সর্ববায়ে রয়েছেন মাহফুজ ইসলাম মেঘ, তিনি স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ প্যানেলের ভিপি প্রার্থী। তার পাশেই রয়েছেন আরিফুজ্জামান উজ্জ্বল মূলত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী। তার পাশেই রয়েছেন আরিফুল্লাহ মূলত ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী। আমি প্রথমেই আসছি শেখ সাদি হাসানের কাছে। শেখ সাদি, গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে যে হলগুলো ছিল সেই হলে ছাত্র রাজনীতির বিপক্ষে তারা দাবি তুলেছিল। এই পরিস্থিতির মধ্যেও ছাত্রদল 17টি হল কমিটি গঠন করে। সেখানে এই হল কমিটিগুলো শিক্ষার্থীদের প্রত্যাশার বিরুদ্ধে নয় কি? ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে গত 15 বছর শিক্ষার্থীদেরকে একটি বিরাজনীতিকরণ বা রাজনীতি থেকে রাজনীতি বিমুখ করার একটা পায়তারা চলেছে। একটা সংঘবদ্ধ গোষ্ঠী বা যেটা আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট যে তাদের সংগঠন ছাত্রলীগ, তারা শিক্ষার্থীদের নিয়ে একটি মাফিয়া চক্র বা একটি জুলুমকারী চক্র হিসাবে গড়ে উঠেছে, যেখানে কোনো রাজনৈতিক চর্চা ছিল না। আমরা 5 তারিখের পরে যখন নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, তখন আবার আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বুলিং এবং মব সৃষ্টি করার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে রাজনৈতিক সচেতন না হয়, রাজনীতিতে তারা যাতে ইয়েস টু পলিটিক্স বা আমরা বলি যে পলিটিক্সের দিকে না আসে, তার জন্য বিভিন্ন ধরনের মব তৈরি করে বিভিন্ন পায়তারা করা হয়েছে। আমরা যদি দেখি যে যারা এই কাজটা করেছে তারা একটা সংঘবদ্ধ গোষ্ঠী। হলগুলোতে তো ব্যানারও টানিয়েছিল। আমি বলছি ভাই যে 5 তারিখের পরে যখন 5 তারিখের আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে যখন আমরা ডাক দিয়েছি, সেটা যে ব্যানারেই ডাক দেয় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা কি করেছে, হল থেকে নারী শিক্ষার্থী, আমাদের ছেলে শিক্ষার্থী অথবা আমরা বলি আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তা একদম জোটবদ্ধভাবে নেমে এসেছে। কিন্তু যখন পলিটিক্সের বিরুদ্ধে বা রাজনীতি করা যাবে না এই আন্দোলনে যখন ডাক দিয়েছে, তখন আপনি দেখবেন গুটি কয়েক 10-15 জনের বেশি শিক্ষার্থী আমরা সেখানে দেখিনি। আর যাদেরকে দেখেছি তারাও কোনো না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে যুক্ত। তাতে আমরা মনে করি যে আসলে একজন রাজনীতি সে নিজে করতেছে, তার ব্যানারে করতেছে, আরেকজনকে রাজনীতি করতে দেব না, এটা মূলত ভাই ওই আগের স্বৈরাচারেরই মানে ওই নির্দিষ্ট কারা। আমি যদি বলি যে ছবিগুলো দেখলেই বুঝবেন যে সেখানে শিবিরের ভাইরা ছিল, সেখানে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন বা এই গণতান্ত্রিক যেটা আমরা বলি বাকশাসের যে উইং সেখানে ছিল, অথবা যদি আমরা বলি যে আমাদের বামের 2-1 বামপন্থী যে ভাইরা ছিল তারাও 2-1 ছিল। তারা নিজেরা একটা প্ল্যাটফর্ম আছে, আবার ছাত্র দলের রাজনীতিকে নিষিদ্ধ করা লাগবে, ছাত্র দলের রাজনীতি করতে দেওয়া যাবে না। সো আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীরা বিপক্ষে ছিল না। আপনি না, সাধারণ শিক্ষার্থীরা কোনো ক্রমেই এর বিপক্ষে ছিল না। কারণ আপনি দেখতে পারবেন যে কমিটি হওয়ার পরে আমরা হলে ইভেন আমি মীর মোশাররফ হোসেন হলের সভাপতি হিসাবে বলতেছি, আমার হলে আমরা বিভিন্ন কার্যক্রম আমরা মিষ্টি বিতরণ করেছি। শিক্ষার্থীরা আমার রুমে গিয়ে মিষ্টি খেয়েছে যে না এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওকে আপনার কাছে আবার আসবো। আরিফুজ্জামান উজ্জ্বলের কাছে একটু যেতে চাই। আপনি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা ওই সমর্থিত প্যানেল থেকে দাঁড়িয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সাংবাদিক সমিতি রয়েছে সেখানকার সাবেক সভাপতি। তো সাংবাদিকতা ছেড়ে এই যে ছাত্রদের অধিকারের জন্য আসলেন, মানে সাংবাদিকতা ছেড়ে এখানে কেন আসলেন? ওইভাবে তো সেবা করা যেত। আমি এই প্রশ্নটা একটু পরে আসি, আগে সাদির একটা কথার প্রেক্ষিতে আমি কিছু জবাব দিতে চাই। সাদি একটা বিষয়ে বলেছে যে ছাত্র হলগুলোতে যখন কমিটি হলো তখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা আমরা দেখেছি, গণ অভ্যুত্থানের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের জন্য কয়েকবার মিছিল হয়েছে, বিভিন্ন ধরনের কর্মসূচি হয়েছে। এরপরে প্রায় 6000 শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না এরকম সাক্ষ্য সংযুক্ত করে সে ভিসির কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু যখন আসলে
ছাত্র রাজনীতি বন্ধ হলো না, তখন শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে হল এবং একাডেমিক এরিয়া হচ্ছে রাজনীতি মুক্ত থাকবে। এই জন্য যখন আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা হলগুলোতে কমিটি করেছে, আমরা শিক্ষার্থীদের ওই আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন রেখে আমরা এই কমিটি গঠনের পরপরই আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সাংগঠনিকভাবে অফিসিয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। আর দ্বিতীয়ত আপনার প্রশ্নে আসি, আমি আসলে সাংবাদিকতা করতে গিয়ে এই ক্যাম্পাসে আসলে খুব কাছ থেকে দেখেছি যে সংকটগুলো রয়েছে, যে সমস্যাগুলো এখানকার শিক্ষার্থীরা আসলে প্রতিদিন ফেস করে। এই সংকটগুলো সমস্যাগুলো খুব কাছ থেকে দেখার কারণে আমার মনে হচ্ছে যে এগুলো আসলে মাঠ পর্যায়ে গিয়ে হচ্ছে এই দাবি দাওয়াগুলো আদায় করা সম্ভব একমাত্র, এবং সেই জায়গা থেকে মনে হয়েছে যে শিক্ষার্থীদের এই অধিকারগুলো আদায়ের জন্য আমাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। শুধুমাত্র সাংবাদিকতা দিয়ে আসলে সম্ভব হয় না। সেই জায়গা থেকে আমি সাংবাদিকতা যখনই আমার ওখানকার দায়িত্ব শেষ, আমি এর পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের দায়িত্ব নিয়ে আমি চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকারগুলো সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় লড়াই করেছি। এবং মানে কেউ কেউ এটাও বলছে যে মানে এটা কি সুযোগ সন্ধানী? না, এই ধরনের কোনো বিষয় না, সুযোগ সন্ধানী এই ধরনের কোনো বিষয় না। কেননা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে আসলে আমরা সাংবাদিকরা আসলে ক্যামেরার পেছন থেকে কাজ করেছি এবং এখানকার যারা সমন্বয়ক ছিল একদম সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই আমার অবদান জানে। 24-এর গণ অভ্যুত্থান আমার রাজনৈতিক চিন্তা চেতনাকে উদ্বেলিত করে। সেই জায়গা থেকে আমি কিন্তু সক্রিয়ভাবে বিভিন্ন কর্মসূচি নেয়ার ক্ষেত্রে কিংবা আমাদের যে আন্দোলনের মধ্যে বিভিন্ন ধরনের মেকানিজম এবং পলিসি সেটের ক্ষেত্রে আমি কিন্তু সমন্বয়কদের সাথে সবসময় ভূমিকা রেখেছি। সুতরাং এইখানে যে সুযোগ সন্ধানী কিংবা অন্য যে কোনো বিষয় এগুলো আসলে একদমই প্রোপাগান্ডা ছাড়া আসলে কিছু বলার নাই আমার। ওকে, আমরা হচ্ছে যে আরিফুল্লাহর কাছে একটু যাই। 1989 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ হয়। 35 বছর পর ক্যাম্পাসে আপনারা সম্মুখে আসলেন, আপনাদের কি সাধারণ শিক্ষার্থীরা মেনে নিচ্ছে? আপনার কথার সাথে একটু দ্বিমত। আপনি বলছেন যে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ, কথাটা আসলে ভুল। ইসলামী ছাত্র শিবির আসলে নিষিদ্ধ না, বরং 1989 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের উপর মব জাস্টিস করে তাকে ইসলামী ছাত্র শিবিরকে এখানে রাজনীতি করতে দেওয়া হয় নাই। এটা আসলে ছাত্র শিবির কোনোভাবেই নিষিদ্ধ ছিল না। আপনি দেখে থাকবেন যে সেই অনেক সময় বলা হয় যে 22টা সংগঠন হচ্ছে এটা নিষিদ্ধ করছে। আসলে একটা সংগঠন আরেকটা সংগঠনকে কখনোই নিষিদ্ধ করতে পারে না। তারপর হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট মিটিং হয়েছে, আপনি যদি দেখেন যে সেই 142 নম্বর যে সিন্ডিকেট মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে স্পষ্ট বলা আছে যে আসলে এটা বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত হওয়ায় বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই যে মব জাস্টিস করতে দেওয়া হয় না, সেটা কেন করতে দেওয়া হয় না? কারণ তখন আপনাদের চর্চা কেমন ছিল এবং সব মানে এতগুলো সংগঠন আপনাদের বিরুদ্ধে গেল কেন? যারা ক্ষমতায় ছিল তারা একটু জোর জবরদস্তিমূলক হচ্ছে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে আর কি, যে আমাদের ক্রিয়া করতে। যেমন হচ্ছে যে ঘটনার কারণে হচ্ছে ইস্যুটা তুলছে, যেমন আমি বলি 1989 সালে একটা সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একজন ক্যাম্পাসের একজন ভাই নিহত হয়েছেন, কবির ভাই। তো কবির ভাইয়ের নিহতের ঘটনা দায় সম্পূর্ণ শিবিরের উপর চাপানো হয়। আদালতে মামলা হয়েছে, সেই আদালতে শিবিরকে যে দায় করা হয়েছে আদালত কর্তৃক শিবির সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে এবং আদালত থেকে তারা বেকসুর খালাস পেয়ে গেছে। সুতরাং এখানে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে যে শিবিরকে দায় করা হয়, এখানে আসলে শিবির সম্পূর্ণ মুক্ত। আপনাদের সামনে রাজনীতি কেমন হবে? ইতিপূর্বেই আমরা যখনই প্রকাশ্যে কার্যক্রম শুরু করতে পেরেছি তখন থেকে আমরা শিক্ষার্থী বান্ধব অসংখ্য কার্যক্রম হাতে নিয়েছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে আসলে আমরা ক্যাম্পাসে বড় একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। আপনার প্রচারণাগুলো সম্পর্কে আমরা পরে কিছু জানার আছে ভাইয়ের কাছে, কিছু জানার আছে। ভাই আসলে 89 সালের যে ঘটনা কবির ভাই হত্যা, আসলে ওই সংঘর্ষে কবির ভাই মারা গিয়েছেন, এই সংঘর্ষে শিবির কি সংযুক্ত ছিল কি ছিল না? কবির ভাই যখন আহত হয়েছিলেন উনি একদম প্রায় সুস্থই ছিলেন। ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল পরে ঢাকা মেডিকেলের যে গিয়ে ওখানে হচ্ছে ছাত্র শিবিরের ভাইয়ের যারা আহত হয়েছিলেন তারাও ছিলেন এবং ছাত্র শিবিরের ভাইয়েরাই বেশি মূলত আহত হয়েছিলেন। ওখানে মমতাজ ভাই হচ্ছে একদম মুমূর্ষ অবস্থায় ছিলেন, আমাদের একজন ভাই। তারপরে হচ্ছে কবির ভাই কিন্তু প্রায় বলতে গেলে সুস্থ, উনি হচ্ছে করিডোরে হাঁটাহাঁটি করতেন। এরকম প্রায় সংঘর্ষের 10 দিন পরে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেলের যে ছাত্রদল আছে তারা হচ্ছে আবার ছাত্র শিবিরের উপর আক্রমণ করতে আসছিল, যে ছাত্র শিবিরকে আমরা এই হসপিটালে নিঃশেষ করে দিব। কিন্তু ওই যে ঢাকা মেডিকেল কলেজে যারা ছাত্রদল ছিল তারা হচ্ছে ওই লোকদের চিনতে পারে নাই। না, আমি বলি, আমি শেষ করি ভাই, আমি শেষ করি ভাই। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদল আসছিল ছাত্র শিবিরের উপর আক্রমণ করতে, কিন্তু ছাত্র শিবির এই খবর পেয়ে তারা আগেভাগে সরে গেছে। কিন্তু তারা পেয়েছে কাদেরকে? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র দলের যে গ্রুপটা ওখানে আহত ছিল তাদেরকে পেয়েছে, তাদেরকে আক্রমণ করছে। মানে বলতে যাচ্ছে যে হচ্ছে কবির ভাইকে মেরেছে এই ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দল? না,
হ্যাঁ, মানে তারা এটা ওখানে তো আক্রমণ করছে, প্রতিষ্ঠিত হ্যাঁ। সত্য যে কবির ভাইকে হত্যা করেছে বা কবির ভাই মারা গিয়েছেন শিবিরের হাতে। তাই না, এখন শিবিরের হাতে- আমাদের শিবিরের হাতে না, সংগঠনের শিবিরের বড় হাতে ভাই না। মারা গেছে, আমাদের সংগঠনের উপরে দায় দেওয়া হচ্ছে। না, আপনি না। বুঝতে পারছেন? যে আপনি যদি আরো একটু বিস্তারিত যদি জানতে চান, বর্তমানে কবির ভাইয়ের বোন আছে, কবির ভাইয়ের বোনের কাছ থেকে জেনে নিতে পারবেন। কারণ হচ্ছে উনি একজন এখনো পর্যন্ত অকাট্য প্রমাণ সাক্ষী। কবির ভাইয়ের বোনের কাছ থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন যে এই হত্যায় ছাত্র শিবির সরাসরি জড়িত না, দায়ী হচ্ছে ছাত্রদল। না, এটা আমি হ্যাঁ, প্রত্যাখ্যান করলাম এবং আমরা জানি যে ওই ঘটনা কি, তার এখনো সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা গত 26 তারিখ কবির ভাইয়ের স্মরণে আমরা দোয়া মাহফিল করেছি। ওই আচ্ছা, সময় তার বন্ধু ভাই আপনারা যারা ছিল তাদের কাছে আমরা এটা এভিডেন্স জেনেছি। সামনে আনবেন। স্টিল নাও এখন পর্যন্ত কবির ভাইয়ের বোনকে আপনারা আপনাদের কোনো একটা প্রোগ্রামও আনতে পারেন নাই, কারণ উনি এতটা ঘৃণা করে আপনাদের সংগঠনকে যে বলছে আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী আমরা তাদের কাছে যাবই না। বুঝছেন, এটা হলো রিয়েলিটি। আশা করি আপনারা ভালো করে খোঁজ খবর নেবেন। আচ্ছা আচ্ছা, আমরা একটু আগে বাড়াই, পরে আমরা আরো আলোচনা শুনবো এই বিষয়ে। আব্দুর রশিদ জিতুর কাছে একটু যাই। জিতু, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল সেখানে সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, অর্থাৎ এই যে গণঅভ্যুত্থানে আপনারা সম্মুখ সারিতে একদম লড়াই করেছেন বিশ্ববিদ্যালয়ে। আপনি এর আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন, সেই কমিটি তো এখনো বিলুপ্ত হয়নি, এমনকি আপনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি আমি যতদূর শুনেছি। মানে এটা কি আপনাকে কোনো বিতর্কে ফেলছে, আপনি যেহেতু বিভিন্ন পদে দাঁড়িয়েছেন? আপনারা সবসময় টকশোর ক্ষেত্রে যেই প্রশ্নটা আসলে সবসময় আমাদেরকে ছুড়ে দেন, সেটা হলো সাবেক ছাত্রলীগ ইস্যু। আমি যখন 1 জুলাই, তখন কিন্তু তৎকালীন যেই শেখ হাসিনা সরকার ক্ষমতা ছিল, সেই সরকার ক্ষমতায় থেকে ক্ষমতাচ্যুত হবে কিনা তার কিন্তু বিন্দু পরিমাণ কোনো ধারণা কারো ছিল না। এবং আমি যদি বলি সাংবাদিক যারা আসলেন, আপনাদের কিন্তু কোনো বিন্দু পরিমাণ কোনো ধারণা এই সম্পর্কে ছিল না। তা আমরা 1 জুলাই সেই তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমরা মাঠে নেমেছিলাম এবং সরকারকে চ্যালেঞ্জ দিয়ে আমরা রাজপথে ছিলাম এবং সম্মুখভাগে ছিলাম। এবং 1 জুলাই থেকে 36 জুলাই টানা একটানা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, পুরো বৃহত্তর সাভার আশুলিয়া যে আন্দোলনটা এবং ধামরা যে আন্দোলনটা, সেটা কিন্তু আমরা সমন্বয় করেছি কেন্দ্রীয় সমন্বয় থাকা অবস্থায়। পরবর্তী সময় যখন 15 জুলাই, আপনারা জানেন যে আজকে যেই জায়গাতে বসে আমরা এখন টকশো করছি, এই জায়গাতে আমাদের উপরে হামলা করে এবং ওই হামলায় তৎকালীন যে ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ছিলেন আখতারুজ্জামান সোহেল, তিনি কিন্তু সর্বপ্রথম আমাকে অ্যাটাক করে এবং আমি কিন্তু সবার আগে এখানে আহত হয়েছিলাম। এবং ওই দিন রাতেই সাথে সাথে সেই ছাত্র সংগঠন থেকে আমি কিন্তু পদত্যাগ করে চলে এসেছি। তো যেহেতু 1 জুলাই থেকে 36 জুলাই এই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছে। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করা কি আছে, যেখানে আমি ওপেনলি ফিল্ডে নেমে আমার নিজ হাতে আমি এক দফা ঘোষণা দিয়েছি এবং আমি সেই কর্মসূচি আহ্বান করছি। সেখানে একটা নামে মাত্র আনুষ্ঠানিকতা কোনো দরকার আছে বলে আমি মনে করি না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা একটা সময় তারা লিখিত দিয়েছিলেন ডিবি পুলিশের চাপে পড়ে যে আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাচ্ছি, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আন্দোলন থেকে সরে দাঁড়ায়, জাহাঙ্গীরনগর কখনো কি মাথা নত করবে না এবং আমরা আমাদের আন্দোলন কি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত কি আমাদের উদ্দেশ্য সফল হয়। আপনাদের এখন ভোটের ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন, শিক্ষার্থীরা কাকে ভোট দিবে, এটা সম্পূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দল দেখে ভোট দিবে না, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু আন্দোলন না, আন্দোলন পরবর্তী আমাদের যে বন্যা ছিল সেই বন্যাতে আমরা ব্যাপক একটি কর্মযোগ্য করেছি এবং তারপরেও ক্যাম্পাসের বিভিন্ন সংস্কারমূলক কাজ, জুলাই গণঅভ্যুত্থান হামলার বিচার, অনেকগুলো সামাজিক কাজ আমরা ইতিমধ্যে করেছি এবং শিক্ষার্থীদের কাছে কিন্তু আমাদের ব্যাপক একটা গ্রহণযোগ্যতা আছে। তা আমরা বিশ্বাস করি ভোটের ক্ষেত্রে এখন এই আপনি গ্রহণযোগ্যতার কথা বলছেন যে ছাত্রলীগের কিছু সমর্থক এখন আপনার মানে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে, এই তাদের ভোট কি আপনি পাবেন? ছাত্রলীগের কোনো সদস্য প্রকাশ্যে কোনো প্রচার করছে না, সেটা হয়তো ছাত্র দলের যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা ছাত্রলীগ করতো ছাত্র দলের সাথে জড়িত আছে, সেরকমও কিছু মানুষও দেখা যায় কি কারো কারো প্যানেলে আছে। আপনি যদি বলেন নাম মেনশন করতে, আমি এই মুহূর্তে নাম মেনশন করতে পারবো। যারা ছাত্র দলের রাজনীতির সাথে বর্তমানে জড়িত তাদেরকে নিয়েও কিন্তু অন্য একটা প্যানেলে তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা সেই পদে নির্বাচন করতেছে। কিন্তু আমার আশেপাশে আমার তো নির্বাচনী আপনি দেখেন, ছবি দেখেন বা আমার বিভিন্ন ভিডিও দেখেন, আমাকে যদি একটা ছবি দেখাইতে দেন যে ছাত্রলীগের কোনো প্রার্থী যে আমার সাথে আছে বা প্রচারণা করতেছে, সেটা ভুল ধারণা। কারণ আমি তো ছাত্রলীগের শত্রু আমি মনে করি, কারণ আমি যেহেতু তাদের বিরুদ্ধে গিয়ে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, তো তারা তো আমাকে ভালোভাবে গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। তার মানে তাদের ভোট আপনি পাবেন না, হাজার খানেক ভোট আছে তাদের ভোট তারা কাকে দিবে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেহেতু তারা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে বৈধ ভোটার তালিকায় তাদের নাম আছে, আমি মনে করি তারা যাকে পছন্দ করবো তাকে ভোট দিতে পারে। এটা হইতে পারে দল হইতে পারে, সেটা শিবির হইতে পারে, বাচ্চা হইতে পারে। ভাই যে অভিযোগ করলো এটা আমি খণ্ডাতে চাই, কারণ জিতু ভাই ঘুমন্ত ছাত্রলীগ যারা আছে হলে হলে এখনো সেই ঘুমন্ত ছাত্রলীগকে শেল্টার দিচ্ছে এরকম একটা আলাপ ক্যাম্পাসে আছে। আমি জিতু ভাই ছাত্র দল অনেক কিছু বলে, অনেক গুণ বলে, এটা যদি কোনো প্রুফকে দিতে পারে তাহলে সেটা কি, আমরা জিতু ভাইয়ের কাছে এরকম কোনো কিছু প্রত্যাশা করি না। ছাত্রলীগ যারা ঘুমন্ত ছাত্রলীগ যারা ওই সময় কোন কোন হলে মোটামুটি আমি
এই সব হলই সংখ্যাটা কেমন হবে? আমি ক্লিয়ার করতে চাই যে যারা ছাত্রলীগ ছিল এবং শুধু জুলাই গণ অভ্যুত্থানে বিরোধিতা করিনি, তাদেরকে আমরা সমস্ত স্টেক হোল্ডার মিলে তাদেরকে আমরা কোনো কিছুই করিনি, কিন্তু তাদের আদর্শগত দিক থেকে, তারা চেতনাগত দিক থেকে, তারা যদি এই হাসিনা সরকার পতন না হতো, তারা আবার আমাদেরকে আক্রমণ করতো। এই ধরনের যারা আছে আমরা দেখি। ছোট ভাই সাদির সাথে দ্বিমত করেন। সাদি, আপনি বলেন তাহলে ছাত্রলীগ যারা করতো তাদেরকে আপনি কেন দলে পোস্ট দিচ্ছেন? আপনার কমিটিতে কতজন সাবেক ছাত্রলীগ আছে আপনি বলেন। আপনার কমিটিতে বলেন, আপনার কমিটিতে বলেন, আপনার কমিটিতে কতজন ছাত্রলীগের পোস্ট নেতা? আপনি এর উত্তর দিন আগে। কজন আছে ছাত্রলীগ? আপনি বলেন, আপনি ওনাকে জিজ্ঞেস করেন আপনার কমিটিতে সাবেক ছাত্রলীগের কতজন ছিল? ছাত্রলীগের যে কাজ হচ্ছে ভাই, গণরুম গেস্ট রুম, একটা ছেলেকে আপনি আগে বলেন, আপনি জিজ্ঞেস করেন থেকে ধরে নিয়ে এসে জিজ্ঞেস করেন তাহলে ছাত্রলীগের সাবেক যারা আপনি তো নির্দিষ্টভাবে বলতে পারবেন কয়জন, আপনি তাকে জিজ্ঞেস করেন। তাকে ছবি উঠাইছে, জোর করে নিয়ে এসে কেক কাটাইছে, এই একটা ছবি দিয়ে আপনি তাকে জিজ্ঞেস করেন তার দলে আন্দোলনে আমার কোনো ছবি পাবেন সে না। তো অনেক কথা বলে। আগে জিজ্ঞেস করেন তার দলে এত কিছু জানার পরে সে কেন দিল? ছবি রাজনীতির বাইরে গিয়ে বলতে যে জিতু ভাই আমাদের আন্দোলনের শক্তি। আমরা না ছোট ভাই ঘুমন্ত ছাত্র। সাদি, আমি এক মিনিট সময় দিয়ে দিচ্ছি। সাদি আমাদের স্নেহের ছোট ভাই, সে আমাদের খুবই প্রিয় মানুষ, কিন্তু আমি সাদির কাছে একটা প্রশ্ন রেখে যাই যে আপনি যদি এতই হন, তাহলে ছাত্রলীগ যারা করতো সাবেক ছাত্রলীগ, তাদেরকে কেন আপনার জেনে শুনে কমিটিতে পদায়ন করলেন এবং আপনার পোস্টেড নেতা আপনি কি এর দায়িত্ব আপনি পরে দিন, আপনার কাছে আসবো, যখন আপনার কাছে আসবো এরপরে আপনার কাছে আসবো। ছাত্রদল তাদেরকে সেলটা দিছে, এটা প্রমাণ আছে আমাদের কাছে। কমিটি লিস্ট দেখেন, সেখানে আমি একদম নাম মেনশন করে দেখাতে পারবো। জিতু যে প্রশ্নটা করেছে আপনি সেটা উত্তর দিবেন পরে দিন। আমি একটু মাহফুজ ইসলাম মেঘের কাছে যাই। মেঘ, আপনি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব। আপনারা একদম তখন থেকেই সরব ছিলেন নানা অন্যায়ের বিরুদ্ধে। হ্যাঁ, এবার শিক্ষার্থীদের জন্য আপনাদের মানে কিভাবে লড়বেন? প্রথমে আমি বলে রাখি যে হচ্ছে আমি 2018 সালে তো ক্যাম্পাসে ভর্তি হয়েছি। এরপর থেকে যেরকম ধরেন যতগুলো আন্দোলন হয়েছে, জাহাঙ্গীরনগরকে বলা হয়েছে আন্দোলনের পথিকাঘাত। আমরা খুব সম্ভবত নিরাপদ আন্দোলন সড়ক দিয়ে ঢুকেছিলাম, তারপরে কোটা আন্দোলন হয়েছে, তারপরে ভিসি বিরোধী আন্দোলন হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের আন্দোলন হয়েছে। এরপর হচ্ছে 24-এর শুরুর দিকে যে আন্দোলনগুলো হয়েছে, যেরকম হচ্ছে নিপীড়ন বিরোধী মঞ্চের আন্দোলন হয়েছে, তারপরে 24-এর আন্দোলন, ফি বাড়ানো নিয়ে কিছু আন্দোলন হয়েছে, ছোট ছোট সেই আন্দোলনগুলো, সেগুলো এত হাইলাইটেড হয়নি। সবগুলো আমি ক্ষমতার বিপরীতে গিয়ে আন্দোলন করেছি। তো ক্ষমতার বিপরীতে থেকে কীভাবে টিকে থাকতে হয় সেটা আমি জানি, মাথা উঁচু করে কীভাবে টিকে থাকতে হয় সেটা আমি জানি। তো ওই দিক থেকে আমি বলতে পারি যে আপনি যেটা বলছেন যে হচ্ছে এই যে একটা জায়গায় গিয়ে দায়িত্ব পালন করার ব্যাপারটা বা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ হয়ে কাজ করার ব্যাপারটা, এই জায়গাটা হয়তো বা আমার আগে ম্যান্ডেট ছিল না, অফিসিয়াল ম্যান্ডেট ছিল না, বাট শিক্ষার্থীদের হয়ে কাজ আমি শুরু থেকে করে আসছি। এই অভিজ্ঞতাটা আমার আছে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনি যে কথা বলেন, যেহেতু প্রথমত আমাদের প্যানেলটা টোটালি হচ্ছে কোনো রাজনৈতিক ব্যানারলেস একটা প্যানেল, এখানে কেউ রাজনৈতিক ব্যানারের কোনো মানুষ নেই, তবে সবাই হচ্ছে পলিটিক্যাল কনসিয়াস পিপল। সো ওই জায়গা থেকে হচ্ছে আমাদের যে সুবিধাটা হচ্ছে বা হবে সেটা হচ্ছে আমাদের কোনো ব্যারিয়ারের মধ্যে থাকতে হবে না। একটা পলিটিক্যাল ব্যানারের ভিতরে ঢুকে গেলে আপনাকে হচ্ছে ওই যে উপরে থেকে কোন ভাই কি বলছে, আপনার একটা ছায়া মারাতে হবে, ছায়ার ভেতরে থাকতে হবে, একটা ব্যারিয়ারের ভেতরে থাকতে হবে, যেটা আমাদের পক্ষে মানে থাকার দরকার নেই। আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি, শিক্ষার্থীদের যতটুকু দাবি সেই অনুযায়ী যতটুকু কাজ করা উচিত, আমাদের যতটুকু সাধ্য পুরোটাই করতে পারবো আমরা। সাদির কাছে আসতে চাই। সাদি, জিতুর প্রশ্নের উত্তর দিয়েন পরে। আর আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের তো অলরেডি হচ্ছে 17টা কমিটি আছে, হল কমিটি। জাকসুতে যদি নির্বাচিত হন আপনি, তাহলে এই গেস্ট রুম, গণরুম, র্যাগিংয়ের যে কালচারগুলো, সেগুলো কি আবার হলে হলে ফিরে আসবে? মানে আমি অত্যন্ত তীব্র কণ্ঠে এটাকে প্রত্যাখ্যান করছি। কারণ হলো কি, যখনই প্রশ্ন আসে গেস্ট রুম, গণরুম, তখনই ছাত্র দলের উপরে এটা কেন করা। এখানে ছাত্র শিবির আছে, আমাদের উজ্জ্বল ভাই আছে, জিতু ভাই আছে। কারণ সেই সংস্কৃতিগুলো আসলে না, এই সংস্কৃতিগুলো ছিল ছাত্রলীগের, আওয়ামী লীগের। ছাত্র দলের এই সংস্কৃতি কখনোই ছিল না। ছাত্র দল এটা করবে না। আপনারা পরিবর্তনের রাজনীতি দেখতেছেন, পরিবর্তনের রাজনীতিতে ছাত্র দল, আপনারা দেখেন এখানে যারা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যায় সবাই 47 ব্যাচ, একমাত্র ছাত্র দলই 48 ব্যাচের প্রার্থী দিচ্ছে। তার মানে একদম ছাত্রদের মন মানসিকতা, আকাঙ্ক্ষা যেটা চায় সেই রকম একটাই প্যানেল ছাত্রদল দিয়েছে। আপনারা আরও দেখবেন যে আমরা নেতৃত্বকে কখনোই অবজ্ঞা করিনি। তো আমরা মনে করি যে গেস্ট রুম, গণরুম এটা তো কখনোই ফিরবে না। আর যদি অন্য কোনো সংগঠন কখনো ফেরানোর চেষ্টাও করে, আমরা ছাত্রদল হয়ে, আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমরা ছাত্রদল হয়ে প্রথমে এটাকে প্রোটেস্ট করবো বা এটার বিরুদ্ধে দাঁড়াবো। আর দ্বিতীয়ত যদি বলেন যে আমরা আসলে নির্বাচিত হয়ে কি করতে চাই, একে তো আমি একটা সংগঠনের প্রতিনিধি, দ্বিতীয়ত যখন আমি যদি জাকসুতে নির্বাচিত হই তখন আমি সাধারণ শিক্ষার্থী বা এখানে
12,000 শিক্ষার্থী যারা রানিং আছে তাদের প্রতিনিধি হব। তখন আমি ছাত্রদল কি করতে চাই সেটার চেয়ে বেশি আমি আমার এই শিক্ষার্থী সংসদ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুর প্রতিনিধি হয়ে কি করতে চাই সেটা একটা থাকবে। আবার সেই গ্যারান্টি আপনি দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই এখানে অবশ্যই সেই গ্যারান্টি আছে। আচ্ছা, আপনি বলছেন যে শিক্ষার্থীরা মানে যারা শিক্ষার্থী তার প্রার্থী দিয়েছেন, আপনাদের হচ্ছে যে সম্ভবত ক্যাম্পাসে 537 জন মানে কমিটি 621 জন। হ্যাঁ, কমিটি 621 জনের। তো এই 621 জনের মধ্যে একটা বড় অংশই তো আসলে এখন ছাত্র না। আচ্ছা, তারা প্রচারণায়ও অংশ নিচ্ছে। না, এটা বলছি যে আসলে আমাদের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ছাত্রদলের উপরে সবচেয়ে বড় সংগঠন হিসেবে ছাত্রদল সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নির্যাতিত, এমন কোনো গুম খুম। তারপরে যখন দীর্ঘদিন পরে পরিবর্তিত রাজনীতি চালু হয়েছে তখন একটা আহ্বায়ক কমিটিতে আমাদের বড় ভাইদেরকে সম্মানিত করা হয়েছে। জাস্ট আমরা বলবো না তারা এখনো ক্যাম্পাসে এসে কোনো প্রভাব বিস্তার করে না, কোনো হলে থাকে না, প্রচারণায় অংশ কোনো আমাদের বড় ভাই প্রচারণায় অংশ নেয়নি। যদি দেখা যায় যে নির্বাচন উপলক্ষে তারা ক্যাম্পাসে এসেছে, তারা তার ডিপার্টমেন্টের অথবা আমি বলতে পারি যে আমার ছাত্রদলের বড় ভাই, এখানে যারা আমার বড় ভাই আছে তাদেরও বড় ভাই, তাদের কাছে আসেও কুশলাদি বিনিময় করে, ভাইরাও তাদের সাথে কথা বলে নির্বাচনের অবস্থা কেমন, কিভাবে নির্বাচন কিভাবে দেখছে, এই ব্যাপারগুলো। এখানে নির্বাচনী প্রত্যক্ষভাবে যে আসলে আমার প্রার্থীকেই দিতে হবে, ভোট দিতে হবে, ভোট দাও, এ ধরনের কোনো কিছুই ভাই এখানে। আচ্ছা, কোন প্রশ্ন করতে সেটা যাচ্ছিলেন? হচ্ছে যে আপনি তো বললেন যে হচ্ছে যারা সিনিয়র যারা হচ্ছে নির্যাতিত হয়েছে এই ব্যাপারে কোনো ডাউট নেই আমাদের, হ্যাঁ, যে তাদের একটা সম্মান দেখানোর জন্য তাদেরকে দেওয়া হয়েছিল। তো আহ্বায়ক কমিটিটা তো হয়েছিল 1 মাসের জন্য, আজকে তো দেখছি প্রায় 1 বছরের উপরে চলে যাচ্ছে। এইটা কেন হচ্ছে আসলে? আমরাও চাই যে আমি চাই যে আমার ছোট ভাই সাদি হচ্ছে বর্ধিত করছে, সেটা পূর্ণাঙ্গ করে না এখন। না, এখানে বলি ভাই, আহ্বায়ক কমিটি দেওয়া হয়, আহ্বায়ক কমিটির কিছু কাজ থাকে। আমরা যারাই জানি যে আহ্বায়ক কমিটি কিসের জন্য দেওয়া হয়, যে সংগঠনকে গোছানোর জন্য। সংগঠন গোছাবে, সংগঠনকে একটু শক্তিশালী করে যারা যোগ্য নেতৃত্বের হাতে উঠে দেবে। আপনারা দেখবেন যে আহ্বায়ক কমিটি অলরেডি তাদের কার্যক্রম পূর্ণ করেছে, আহ্বায়ক কমিটি বর্ধিত করেছে, আহ্বায়ক কমিটি হল কমিটি দিয়েছে, এবং আহ্বায়ক কমিটি যে জাকসুর প্যানেল, তার হল কমিটি এবং জাকসুর প্যানেলগুলো দেখে যদি আপনারা লক্ষ্য করেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং আহ্বায়ককে বাদ রেখে আপনারা যদি একটু এই দুটা জিনিসকে ফোকাসে আনেন, তাহলে দেখবেন যে আমরা যে বলতেছি পরিবর্তনের রাজনীতি, আমরা মানে অঙ্গীকারবদ্ধ, আমরা পরিবর্তন করব। তাই সেখানে একদম দৃশ্যমান যে ছাত্রদল যে আসলে নতুন রাজনীতি ধারাতে নতুন কিছু চায়, ছাত্রদের আশা আকাঙ্ক্ষাকে যেখানে প্রতিফলিত হবে সেই রকম চাই, সেটা প্রতিফলিত। এখন যদি মনে করেন যে তাহলে আপনাদের কমিটি এখনই আজকেই ভেঙে দেওয়া হচ্ছে না কেন, আমরা আশা করছি যে খুবই অল্প দিনের মধ্যে, যেমন আমরা অল্প দিনের মধ্যেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যা চায় সেই রকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটুকু অসঙ্গতি আছে এইটুকু দূর হবে আশা করছি। সাদি বলেছে যে কোনো সাবেক শিক্ষার্থী প্রচারণায় অংশ নেয় নাই, কিন্তু আমরা গতকাল দেখেছি একজন 39 ব্যাচের সাবেক শিক্ষার্থী, সাদিরই বড় ভাই, সে একদম সরাসরি সাদির লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছে বিজনেস ফ্যাকাল্টিতে। 39 ব্যাচের যে ভাই, ওনার ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি, উনি গেছে ওনার, কিন্তু এটা তো আচরণবিধিতে নাই সাদি, এটা তো আচরণবিধিতে লিফলেট দেওয়ার ব্যাপার না, এটা তো নাই। আমি বলছি কোনো সাবেক শিক্ষার্থী ওখানে, আমি ওই ফ্যাকাল্টিতে উজ্জ্বল ভাই তার প্রচারণার কাজ চালাচ্ছে, আমি আমার প্রচারণার কাজ চালাচ্ছি, এবং ভাই গেছে ওনার শিক্ষক এবং ওনার ছোট ভাইদের সাথে দেখা করার জন্য। ওই সময় আমাদের সাথে দেখা হচ্ছে, জাস্ট লিফলেট হাতে নিয়েছে, এছাড়া লিফলেট বিতরণের জন্য সে আসছে এমন কোনো, মানে এটা একটা কৌশল হতে পারে কিনা আমি জানি না, আপনারা যেহেতু করছেন। আচ্ছা, উজ্জ্বলের কাছে একটু আমার আরেকটা প্রশ্ন, ছাত্রলীগের প্রসঙ্গ যেহেতু ঘুরে ফিরে আসছে, আপনার কাছে একটা প্রশ্ন, যে ছাত্রলীগের 3 জন নেতা এজিএস পদে আপনার প্যানেলে মনোনয়ন চেয়েছিল, নাজমুল, আয়ান, আরমান, পরবর্তীতে তাদের যাই হোক দেওয়া হয়নি, মানে এটা কি মানে এর জন্য সম্ভবত আপনাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল হয়েছে? আপনার প্রশ্ন আসি, তার আগে মেঘের একটা প্রশ্নের উত্তর দিয়ে আসি আর কি। মেঘ বলতেছিল যে ছাত্র রাজনীতির মধ্যে থাকলে না হয় নাকি সব কিছু উপর থেকে নির্দেশনা আসে, সেই অনুযায়ী বাস্তবায়ন করতে হয়। তো মেঘের এই বক্তব্যটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করতে চাই, কেননা ছাত্রদল, আমাদের এখানে ছাত্রদল দেখবেন যে অনেক পরে প্যানেল দিয়েছে, হ্যাঁ, তো ছাত্রদলের আসলে তাকায় থাকতে হয়েছে লন্ডন থেকে কী সিদ্ধান্ত আসে, কিন্তু আমার সংগঠনে কিন্তু এরকম তাকায় থাকতে হয় না, আমরা একদম প্রথম সবার আগে প্যানেল দিয়েছি, হ্যাঁ, এবং আমরা এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে অর্গানোগ্রাম, সেই অর্গানোগ্রাম এবং আমাদের সংগঠনের সদস্যরা মিলেই সিদ্ধান্ত নিয়েছি। যারা আমাদের সংগঠনে আছে এখানে সবাই জুলাই গণ অভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে, এবং এর পরবর্তীতে মানে যে 3 জনের কথা বললেন, এবং এর মধ্যে একজন ছিল কালচারাল আরমান, তাকে ছাত্রলীগ মারধরের প্রেক্ষিতেই কিন্তু জাহাঙ্গীরনগরের আন্দোলনটা তীব্র হয়। সবার যে মানে অ্যাক্টিভিটিস এইগুলো পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি একজনের উপরেই, যে আমরা তাকে এজিএস পদে মনোনয়ন দিব, কেননা 3 জনকে তো আর একটা পদে মনোনয়ন দেওয়া সম্ভব না। এর পরবর্তীতে আমরা দেখি যে একজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পদত্যাগপত্র লিখে সে হচ্ছে মানে আমাদের সংগঠন ছাড়ার
ঘোষণা দেয়, কিন্তু আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি তার কোনো পদত্যাগপত্র পাই নাই। এটা কি কোনো প্রভাব ফেলবে আপনার ভোটের এখন ক্ষেত্রে? পর্যন্ত আমাদের মনে হচ্ছে না যে প্রভাব ফেলবে, কেননা এর পরবর্তীতে কাউসার আরমান যে ও হচ্ছে আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে এজিএস পদে নির্বাচন করতেছে। আসলে আমাদের সংগঠনের অভ্যন্তরীণ কোনো কোন্দল সৃষ্টি হবে না, এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের মধ্যেও এইটা নিয়ে কোনো নেতিবাচক মনোভাব তৈরি হবে না। ভাই আমি উজ্জ্বল ভাইয়ের কথাটাকে একটু খণ্ডন করব। উনি বলেছেন যে আমরা নাকি লন্ডনের দিকে তাকিয়েছিলাম। আমরা বারবার বলেছি যে আমরা হল কমিটি পর্যন্ত দিয়েছি। আপনারা দেখবেন যে ছোট ছোট যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের মানে জনবল অথবা বলছে সদস্য সংখ্যা এত কম যে হলে 2টা লোক দেবে, লোক নেই। আমাদের সংগঠনে 1-এর অধিক যোগ্য প্রার্থী, 1-এর অধিক। আমরা এক পোস্টে আমরা 10 মানে 4জন 5জন করে আমাদেরকে মনোনয়ন ফর্ম আমরা উঠাইছি। তারপরে আমরা সংগঠনের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রথম আমরা সংগঠনই চালু করেছি। আমাদের সংগঠনের ভিতরে ভোটাভুটির মাধ্যমে অধিকতর যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করেছি। আপনারা এখানে দেখবেন যে আমাদের 46 ব্যাচের প্রার্থী ছিল, আমাদের 47 ব্যাচের প্রার্থী ছিল। যদি সাংগঠনিক লেজর ভিত্তি হতো তাহলে আমরা চাইতাম যে এখানে যারা 5জন আছে 47 ব্যাচ, আমরা একটু তাদের চেয়ে সিনিয়র 46 ব্যাচকে আমরা প্রার্থী হিসাবে জাকসুতে দেব। কিন্তু সেটা না করে আমরা কি করেছি, আমরা সকলের মতামত নিয়েছি গণতান্ত্রিকভাবে। সেখানে ভোটাভুটি হয়েছে, যে পদের জন্য যোগ্য তাকে দিতে আমাদের এই বাছাই প্রক্রিয়াটা একটু সময় লেগেছে। এখানে লন্ডনের দিকে তাকায় থাকা বা সিনিয়রদের দিকে তাকায় থাকা এটা সম্পূর্ণ ভাই ব্লেম, এবং আমার উপরে জুলুম করা ছাড়া, আমাদের সংগঠনের উপরে জুলুম করা ছাড়া। এখানে ব্যাচের তো কোনো হিসাব নাই। এখানে গঠনতন্ত্র অনুযায়ী যে বৈধ শিক্ষার্থী যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেই নির্বাচনে জাহাঙ্গীরনগরের কালচারের একটা ব্যাচ ব্যাপার আছে। এই যে আপনারা আছেন, নির্বাচনের সাথে কালচারের সম্পর্ক খুবই কম। নির্বাচনের সাথে কালচার সম্পর্ক খুবই কম। তো সেটাই তো বলতেছি যে যদি হতো তাহলে তো আমরা 46কেই দিতে পারতাম। 46 ব্যাচকে দিতে পারতাম। কালচারের প্রশ্ন আসছে, আমি একটু আরিফুল্লাহর কাছে যাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলা হয় যে মুক্তমনা ব্যক্তিদের জায়গা, সংস্কৃতি চর্চার জায়গা। আপনি যদি নির্বাচিত হন তাহলে কি আপনি নাটক করতে দিবেন, কিংবা হচ্ছে যে সন্ধ্যার পর নারীরা কি চলাফেরা করতে পারবে? আসলে আমরা কারো ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত চয়েসকে আমরা আসলে কাউকে করি না। সবার ব্যক্তিগত মতামতকে আমরা সম্মান করি। এখন ক্যাম্পাস যেভাবে আছে সবাই তার সেই মতেই চলবে। যার যে চয়েস, যার যে ধর্ম, যার যে সংস্কৃতি, সে সেটাই লালন করবে। আমরা এগুলোতে কারো কোনো মানে বাধাগ্রস্ত করব না। আদর্শগত জায়গা থেকে, কারণ আপনারা তো ওই প্যানেল থেকে আসছেন, আদর্শগত জায়গায় এটা কি দ্বন্দ্বের তৈরি করবে কিনা? না, আসলে দ্বন্দ্বের তৈরি করবে না। কারণ হচ্ছে আমাদের আসলে জাকসুর জন্য যে কাজগুলো আছে আমরা আসলে এগুলাতেই বেশি ফোকাস করতে চাই। আপনি যে জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতি আছে, তা যে অনেক মতার লোকজন আছে, অনেকের অনেক ধরনের সংস্কৃতি লালন করে। যার যে ধর্ম আছে, অনেকে বিভিন্ন ধর্ম, তো যার যেটা আছে সে সেটাই পালন করবে। আপনি সেটা মানে নিশ্চয়তা দিচ্ছেন কিভাবে? মানে নিশ্চিত করবেন দিচ্ছি হতে এইভাবে দীর্ঘ 1 বছর হচ্ছে আমাদের কার্যক্রমগুলো দেখেছে। আমরা কারো মতামতকে আসলে হেয় করে দেখি নাই, কাউকে আমরা কখনো ছোট করে দেখি নাই। সবাই যে যার মতো মুক্ত মঞ্চে অনুষ্ঠান করছে, বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠান করছে, আমরা কাউকে বাধা দিই নাই। তো এটাই তো প্রমাণ যে আসলে আমরা কারো মতামতকে হেয় করতেছি না, সবার মতামতকে সম্মান করতেছি। আমাদের মনে করেন ক্লাসমেট বিভিন্ন নারী শিক্ষার্থীরা আছে, কারো পোশাকের জন্য আমরা কাউকে হেয় করি নাই, সবাইকে আমরা সম্মানের চোখেই দেখেছি। আপনারা সরাসরি হয়তো বা করলেন না, কিংবা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে, যেটা বট বাহিনী নামে আপনি ইনডাইরেক্টলি আসলে বট বাহিনী আমরা চালাই এই ধরনের একটা ইঙ্গিত দিতে যাচ্ছেন। আমি আপনার কথাটাকে সম্পূর্ণ ডিনাই করছি। কারণ দেখেন, আমাদের যেদিন প্যানেল ঘোষণা করেছি, আমাদের নারী শিক্ষার্থীদের উপর অসংখ্য সাইবার বুলিং হয়েছে, তাহলে সেগুলো কারা করেছে? তো এটাও তো অনেকের লোকজন করেছে। বা এখন দেখেন এই যে বট বাহিনী যারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, বা ক্যাম্পাসের আরও অন্যান্য বা বাম গণনার যারা আছে তারাও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, এটা মূলত যারা করছে তাদের বিরুদ্ধে মানে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়নি। ধরুন এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলোর কোনো ব্যবস্থা নিচ্ছে না, আপনি ভিপি নির্বাচিত হলে তখন কি ব্যবস্থা নেবে, এটা কিভাবে নিশ্চিত করবেন? এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা যুগপথভাবে কাজ করবো আর কি। যারাই হচ্ছে কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, বা কারো সংস্কৃতি নিয়ে যে হেয় প্রতিপন্ন করবে, আমরা সকলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবার মাহফুজ ইসলাম মেঘের কাছে চলে যায়। মেঘ, ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেখানে ভিপি প্রার্থী হিসেবে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আমরা যতটুকু জানি। প্যানেল যখন ঘোষণা করা হয় তখন আপনি সেখানে ছিলেন। আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও মানে কেন এমন দেখুন, এখানে ব্যাপারটা যেটা হয়েছে যে হচ্ছে নির্বাচনের জন্য আমার সাথে শুধু ছাত্রদল না, অনেকেই যোগাযোগ করেছে। হ্যাঁ, অনেক মানুষই অনেক দলই যোগাযোগ করেছে। এখন ব্যাপারটা হচ্ছে দিন শেষে আসলে ঘোষণাটা মানে প্রথমত হচ্ছে আমি কাউকে অ্যাপ্রোচ করেছি নাকি কেউ আমাকে অ্যাপ্রোচ করছে। এখন যেহেতু হচ্ছে আমাকে যে কেউ অ্যাপ্রোচ করতে পারে, আমি তো আটকাতে পারবো না।
দিন শেষে আসলে ফাইনাল ডিসিশনটা কী। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে যখন ছাত্রদলের প্যানেলটা ঘোষণা হয়, যেটা আপনি বললেন যে আমি ওইখানে ছিলাম, আমি আসলে ওইখানে যে তারা যে প্যানেলটা ঘোষণা করছে ওই সময় আমি হচ্ছে ট্রান্সপোর্টে ছিলাম, যেহেতু হচ্ছে আমি ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাসে ঘোরাফেরা করি, এবং ওই জটলা দেখিয়ে আসলে আমি ওইখানে যাই। কোইন্সিডেন্স এটা? কোইন্সিডেন্স বলতে হচ্ছে আমি জানতাম তারা সকালবেলা ঘোষণা করবে, তো কেমন ঘোষণা হচ্ছে, কারণ হচ্ছে আমার কাছ থেকে কোনো ফাইনাল আনসার যায়নি যে আমি আপনাদের কাছে যেতে চাই, এবং শেষ পর্যন্ত তারাও আমাকে কিছু জানায়নি। মানে একটা আলোচনা হয়েছিল কিন্তু সেটার পরিপূর্ণতা লাভ করেনি আসলে, যে আমরা যাচ্ছি কিনা বা একসাথে প্যানেল করছি কিনা এই পর্যন্ত এই আলাপটা যায়নি। এবং ক্যাম্পাসে এমন একটা ঘটনা ঘটেছিল যে হচ্ছে মাহফুজ ইসলাম মেঘ ছাত্রদলের মানে এরকম আপনি এবং মজার ব্যাপার হচ্ছে আমি নিজেও পাচ্ছেন। হ্যাঁ, তো ওই দিন আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম, তো ক্যাম্পাসে আসার পর আমি শুনতে পারি না আমি নাকি ছাত্রদলের ভিপি হয়ে গেছি। ইভেন ছাত্রদলের যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারি তারাও আসলে এই খবর নিজেরা জানতো কিনা। হ্যাঁ, তারাও অবাক হয়েছে যে তারাও জানে না যে মেঘ হচ্ছে ভিপি হয়ে যাচ্ছে। আচ্ছা, শেষ পর্যন্ত হচ্ছে যে কেন মনোনয়ন দেওয়া হলো না আপনার মনে হয়? আসলে আমরা ওই পর্যন্ত যাইনি। আসলে আপনি যে আদর্শিক কথাটা বলছেন এটা হচ্ছে একটা, মানে তারা অ্যাপ্রোচ করেছিলেন যে তুমি ভিপি হতে ইচ্ছুক কিনা। আমারও আসলে হচ্ছে দেখা গেল যে এইখানে আমারও তো একটা গ্রুপ আছে, আমারও তো একটা আদর্শ আছে, তো ওই জায়গা থেকে যে ফাইনাল পর্যায়ে যাওয়ার যে আলোচনাটা যেটা হয় সেই পর্যন্ত যাওয়াই হয়নি আসলে। তো আমরা যারা আলোচনা করেছি তারা কাইন্ড অফ শিওর ছিলাম যে ওরাও আমাকে দিচ্ছে না, আমি ওখানে যাচ্ছি না। এখন কোইন্সিডেন্সলি যে হচ্ছে আমি ওইখানে ট্রান্সপোর্টে গেছি চা খাইতে, একটা জটলা তারা করেছেন অদম্য 24-এর সামনে, আমি জানি যে তখন ঘোষণা করা হবে, তো আমি ওইখানে পেছনে গিয়ে দাঁড়িয়েছি শুনতে যাচ্ছে তাহলে কে হচ্ছে। হ্যাঁ, কারণ আমারও মজা লাগতেছিল যে হচ্ছে মানে এইখানে এক ধরনের মানে খেলা চলতেছে, তো যে হচ্ছে একটা হাইপ তুলে এই চমক টমক আসবে এইসব কথা। আপনি তো একটু আগে বলছিলেন যে মানে কোনো ধরনের গ্রুপিংয়ে না যাওয়া, মানে আপনি হচ্ছে যে পরে গ্রুপ পাল্টানোর কথা। না, গ্রুপ পাল্টানোর কথা আমি আপনাকে এটাই ক্লিয়ার করছি যে হচ্ছে গ্রুপ পাল্টানোর কথা কখন আসে, যখন কেউ কাউকে কথা দিচ্ছে, তাই না? তো কথাই যদি না দেয় কেউ কাউকে, মানে ওই পর্যায়ে নাই যায় যদি, যে আমাকে ছাত্রদল থেকে এমন অ্যাপ্রোচ করা হয়েছিল যে হচ্ছে মাহফুজ ইসলাম মেঘ আপনি কি ছাত্রদলের হয়ে ভিপি হতে ইচ্ছুক কিনা বা চিন্তা করছেন কিনা। আমি বলেছি আচ্ছা আমি চিন্তা করে দেখছি। এখন যারাই অ্যাপ্রোচ করেছে তাদের সামনে আমার কাছে মনে হয়েছে যদি আমি সরাসরি না করে দেই। হ্যাঁ, মানে আপনি কি চিন্তা করেছিলেন একটু যদি বলতেন, যদি বলা যায় আর কি। চিন্তাটা আসলে ধরেন এমন হয়েছে যে আমাকে যখন যোগাযোগ করা হয়েছে এরপরে আসলে নেক্সট চিন্তা করার জন্য যেই ফিডব্যাকটা ওখান থেকে আসা ছিল ওইটাও আসে নাই। আমিও আর কোনো মানে মেসেজ দেই নাই যে আমি এইটা চিন্তা করতেছি। মানসিকভাবেও কোনো সিদ্ধান্ত নেননি? না, মানসিকভাবে ওইভাবে সিদ্ধান্ত নিইনি। কারণ হচ্ছে মানসিকভাবে যদি সিদ্ধান্ত নিতাম তাহলে হচ্ছে ওইখানে আমি নিশ্চয়ই ফ্রন্ট লাইনে থাকতাম, বা আমি থাকতামই না। মানে যখন কমিটিতে হয়েছে যদি আমি হচ্ছে ওইভাবে চিন্তা করতাম যে মানসিকভাবে আসছে, আমি নিশ্চিত হতাম যে হচ্ছে ওখানে আমার নাম আসছে, হ্যাঁ, অথবা আমি নিশ্চিত হতাম যে আমার নাম আসছে না। তো এখন যেহেতু হচ্ছে যদি আমার নাম না আসতো, সেটা আমি যদি মানসিকভাবে প্রস্তুত হতাম, সেটা আমার জন্য অপমানজনক। যদি আমি আদর্শিকভাবে ওখানে যেতাম তাহলে আমি ওখানে থাকতামই না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমি যেহেতু হচ্ছে জানি যে হচ্ছে আমার নাম আসবে না, আমি জাস্ট ওখানে গেছি যে এই চমকটা আসলে কে বা কারা আসছে এটা জানার জন্য। আচ্ছা, আপনি বললেন যে জানানো হয়নি আপনাকে ছাত্রদল থেকে, শেষ পর্যন্ত আপনার সাথে যোগাযোগ করানো হয়নি। যদি আপনাকে যোগাযোগ করতো, যদি আপনার সঙ্গে দেখুন, যদি আপনাকে বলতো যে আপনি ছাত্রদল থেকে প্রার্থী হতেন, তখন আপনার সিদ্ধান্ত কি হতো? আচ্ছা, মানে ওনারা যেই পর্যন্ত আলাপ করেনি আপনি সেইখান থেকে আলাপটা শুরু করেছেন, ধন্যবাদ আপনাকে। এইটা আসলে যদি আমাকে অ্যাপ্রোচটা মানে কন্টিনিউ হতো বা হচ্ছে এই ধরনের আলাপ আলোচনা হতো, তখন আসলে যেই বিষয়টি তখন আমি যেটা চিন্তা করেছি আসলে এই পর্যন্ত মানসিক প্রস্তুতি আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন আদর্শিক ব্যাপার রয়েছে ছাত্রদলের সাথে। এখন কোন জায়গায় আদর্শের সাংঘর্ষিকতা আছে, কোন জায়গায় একাত্মতা আছে, ওই জায়গাগুলো দেখা যেত। তারপরে যদি এরকম হতো যে হচ্ছে না সাংঘর্ষিকতার জায়গা বেশি থাকতেছে, তাহলে হয়তো যেতাম না, আমার ব্যক্তিগত পর্যায়ে কথাটা বলছি। আর যদি না দেখা যেত যে না তারা হচ্ছে আমার যে সাংঘর্ষিক জায়গাগুলো আছে সেটা তারা হচ্ছে কোনোভাবে নেগোশিয়েট করছেন বা তারা সেটা কমিয়ে নিয়ে আসছেন, হ্যাঁ, আমার সাথে তারা অ্যালাই করার চেষ্টা করতেছেন বা আমাকে ওই স্কোপটা দিচ্ছেন, তাহলে হয়তো হতে পারতো। যেহেতু এই জিনিসটাই হয়নি, ওই পর্যায়ে পর্যন্তই যায়নি। আর ছাত্রদলের নিশ্চয়ই ঐতিহ্য আছে, তারা নিশ্চয়ই মাহফুজ ইসলাম মেঘের কাছে আইসা হচ্ছে তাদের কোনো স্যাক্রিফাইস করবে না, আমার যতটুকু মনে হয় ছাত্রদল বা হচ্ছে রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল কালচার যেরকম। সো ওইটা হলে অন্য একটা মানে প্যারালাল ইউনিভার্স, প্যারালাল রিয়ালিটিতে হতো। বাট এখন যেটা হয়নি সেটা তো আসলে হাইপোথেটিক্যালি ছাড়া বলা যায় না। এখন আব্দুর রশিদ জিতুর কাছে আমি যেতে চাই। জিতু, বাকছাসের সঙ্গে ঐক্যের জন্য যোগাযোগ করা হয়েছিল আপনার সঙ্গে, কিংবা আপনি যোগাযোগ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি কেন সেটা? বাকছাসের সাথে আমি ঐক্যের জন্য যোগাযোগ করতে যাইনি। প্রথমত তারা আমার সাথে আমার কাছে এসেছিল, তারা একটা প্রস্তাব দিয়েছিল যে অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে সেগুলো একসাথে হয়ে একটি প্যানেল করা যায় কিনা। তো যদি এমনটা হইতো তো আসলে আমি মনে করি যে এটা খারাপ হতো না।
কারণ অভ্যুত্থানে অনেকগুলো ফেস আছে এবং যারা আসলে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসে বিভিন্ন সংস্কারমূলক কাজগুলো করেছে। তো যদি এরকম কোনো কিছু প্যানেল হইতো তো সেখানে অবশ্যই আমি মনে করি জাহাঙ্গীরনগরের স্বার্থের জন্য হলেও কি সেটা ভালো হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আমি তো শুধু একা না, আমার সাথে আরও যারা আছে বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন বা আমাদের শিক্ষার্থী যারা আছেন, তারা আমাকে ব্যক্তিজিতু হিসাবে চিনতে ভালোবাসে বা ব্যক্তিজিতু হিসাবে নির্বাচনে আমি অংশ নিই বা স্বতন্ত্র থেকে অংশ নিই, সেটা কিন্তু তারা আমাদের পরামর্শ দিয়েছেন। এবং আমি এই নির্বাচনে আসার পিছনে সবচেয়ে বড় যে আমার সাপোর্ট, সেটা হলো আমার সাধারণ শিক্ষার্থীরা। বর্তমানে আমার তো কোনো দল নেই, আমি মনে করি আমার দল, আমার সাধারণ শিক্ষার্থীরা আমার দল, এবং তাদের সেই দলের কর্মী হিসাবে আমি এখানে নির্বাচনে অংশ নিয়েছি। এবং আমার এখানে কোনো দল নাই, লজিস্টিক সাপোর্ট নাই, আমার কোনো ফান্ডিং নাই। আমার নির্বাচনে আমার যারা ছোটো ভাই, আমার জুনিয়র যারা আছেন, তারা টিউশনের টাকা থেকে যে আমাকে লিফলেট ছাপানোর জন্য তারা আমাকে পয়সা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে বলবো যে যেহেতু আমাদের শিক্ষার্থীরা চাচ্ছে না বা শিক্ষার্থীরা চায়নি, সেক্ষেত্রে আমি তাদের প্রস্তাবকে নাকচ করে দিয়েছি। আমরা দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যাদের নেতৃত্বে মূলত আমাদের আন্দোলনটা হয়েছে, তারাই আবার নতুন করে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি সেটা চর্চা শুরু করেছিল। তো আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলো আমাদেরকে হতাশ করেছে, আর এজন্যই আমরা মূলত যে স্বতন্ত্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে। একই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, ছাত্রলীগের কমিটিতে আগে ছিলেন, এরপর হচ্ছে বাকশাসের সঙ্গেও যে ঐক্যের কথাও আসছে। এই যে বারবার রাজনৈতিক অবস্থান যে বদলানো মানে আপনাকে আসলে কতটা স্থায়ী নেতৃত্ব হিসেবে বিশ্বাস করা যায়? আপনি কি কখনো সার্জিস আলমকে জিজ্ঞেস করেছেন যে আপনি এই ছাত্রলীগের ইস্যুটি নিয়ে আপনি বলেন, কখনো প্রশ্ন করেছেন? আমার সুযোগ হলে আপনি অবশ্যই প্রশ্ন করেছেন কখনো? না, আপনার আপনি কি সার্জিস আলমকে কখনো আচ্ছা, প্রশ্ন করেছেন? আমার কাছে মনে হয় যে সার্জিসের থেকেও আমাদের বন্ধু জিতু বেশি ডাইহার্ড ছাত্রলীগ করছে। এইজন্য হয়তো কোশ্চেনটা আসে। সার্জিস আলমকে এই প্রশ্নটি করার সুযোগ পেয়েছেন বা করবেন কিনা? সুযোগ পেলে আমি অবশ্যই করব। তাহলে সেখানে না করলে সেখানে আমাকে ব্যক্তিগতকে, আমি তো ওইরকম ছিলাম না, আমি ক্যাম্পাসে ছিলাম, সারিতে লড়েছেন, সেটা আমরা জানি। আমি সব সময় শিক্ষার্থী বান্ধব। এখন আমি ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমি অতীত আমি পাস করে আমি সামনের দিকে যাচ্ছি যে কতটা স্থায়ী নেতৃত্ব হিসেবে আপনি যে প্রশ্ন করেছেন, আপনি বলেছেন যে বারবার আমি পদত্যাগ করছি। আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা ছিল, সেটা কি কোনো পলিটিক্যাল পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল? সেখানে তো আমাদের ছাত্র দল, ছাত্র শিবির, বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ কিন্তু আমরা এই ব্যানারের পিছনে রাজনীতি করেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন পরবর্তী সময়ে সুনির্দিষ্ট একটি গোষ্ঠী, ৭১কে একটি গোষ্ঠী যেমন বিক্রি করে খেয়েছে, ২৪কেও একটি গোষ্ঠী বিক্রি করে খেয়েছে শুধুমাত্র এই ব্যানারটার কারণে। তো আমরা তাদেরকে বারবার জানিয়েছিলাম যে এই ব্যানারটা অতি সত্ত্বর বিলুপ্ত করা হোক, এটা অভ্যুত্থানের ব্যানার, এটাকে আমরা ওন করি। এই ব্যানারের পিছনে আমরা দল মত নির্বিশেষে সকল পলিটিক্যাল পার্টি, এক পাশে আওয়ামী লীগ আর আওয়ামী বিরোধী যত মানুষ আছে সকল কিন্তু আমরা একসাথে ছিলাম, এটা আমাদের ইউনিটি ছিল। কিন্তু আমরা দেখেছি ২৪ পরবর্তী সময় এসে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ তারা এই ব্যানারটা বিক্রি করে খেয়েছে, এবং সমন্বয় যে শব্দটি, সেই শব্দটি তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্ষমতার অপপ্রয়োগ করছে। তারা সচিবালয়, তারা বন্দর দখল, তারা চাঁদাবাজি, তারা নিয়োগ বাণিজ্য, এমন কোনো কাজ নাই যে এইগুলোর সাথে তারা জড়িত ছিল না। আমরা এই আন্দোলনে কেন গেছিলাম? আমরা দেশ থেকে যে বৈষম্য দূর করতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম চাঁদাবাজি দূর করতে, আমরা চেয়েছিলাম নিয়োগ বাণিজ্য দূর করতে, আমরা চেয়েছিলাম সকলে যাতে সকল মতাদর্শের মানুষকে নিয়ে যাতে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে পাই এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা কি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি? যখন আমরা দেখেছি যাদের নেতৃত্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, একটা সময় তাদের দ্বারাই আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমি অ্যাজ এ একজন কেন্দ্রীয় সমন্বয়ক থাকা অবস্থায় এবং জাহাঙ্গীরনগরে আন্দোলন দিয়েছি, নেতৃত্ব দিয়েছি, আমি নিজেই যদি তাদের দ্বারা বৈষম্যের শিকার হই, তাহলে আরও যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, যারা আমাদের চেয়ে আরও ছোটো পর্যায়ে ছিলেন বা তারাও নেতৃত্বে আন্দোলন করছেন, তাদের অবস্থা কি আপনি দেখেন। আমি যখন দেখেছি তারা ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কাজ করা শুরু করছেন এবং তারা গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী, তখনই কিন্তু আমি সেখান থেকে, আমি না, আমার মতো আরও যারা আসলে সম্ভাবনা, আমরা ১৭ জন এখান থেকে পদত্যাগ করি জাহাঙ্গীরনগর থেকে। এবং পরবর্তীতে আপনি দেখেছেন এই আমার বন্ধু মাহফুজুল আলম ম্যাক, তিনি কিন্তু বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যে পদত্যাগকৃত একজন সমন্বয়ক, এবং এবং আরও অনেকে আছে আমাদের ক্যাম্পাসে, তারাও কিন্তু সেখান থেকে সরে এসেছে। এই জায়গাটা যে আপনি সার্জিসের কথা করলেন, এই আদর্শ জায়গা থেকে মানে ভিন্নতা দেখা দেওয়াতেই আপনারা সরে এসেছেন। হ্যাঁ, অবশ্যই ভিন্নতা দেখা দেয়। আমি তো জুলাইকে ওন করি, এবং জুলাইয়ের মাধ্যমে আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। কিন্তু যারা বর্তমানে জুলাইকে বিক্রি করে খাচ্ছে, আমি তাদের বিরোধী, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো কিছু করা লাগে আমি আবারও মাঠে নামতে প্রস্তুত আছি। আমি চাই জুলাইয়ের চেতনাকে লালন করতে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করতে সামনে এগিয়ে যেতে। আচ্ছা, এই জায়গায় জিতুর কাছে আমার একটা প্রশ্ন আছে। জিতুর কাছে প্রশ্নটা কি হচ্ছে যে জিতুকে আসলে কিভাবে বৈষম্যের শিকারটা করা হলো আর কি?
এই প্রশ্নটা আমি রাখতে চাই এবং এটার উত্তরও চাই। আর আরেকটা বিষয় আমি একটু প্রত্যাখ্যান করি জিতুর একটা বক্তব্য, যে সে বলছে যে বাকশাস হচ্ছে মানে বাকশাসের মানে বাকশাস তাকে তাদের প্যানেলে নিতে চেয়েছে এবং সে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সে সেই বাকশাসের সেই আহ্বানটাকে সে প্রত্যাখ্যান করছে। কিন্তু আমি হয়তো এটা প্রমাণ দিতে পারবো যে বাকশাসের সিদ্ধান্ত সে প্রত্যাখ্যান করে নাই, বরং তার সিদ্ধান্তকেই বাকশাস প্রত্যাখ্যান করে। এটার সাথে আমার প্রচন্ড লেভেলের দ্বিমত আছে যে আমি এমন ফেলনা এখানে প্রার্থী না যে আমি বাকশাসের গিয়ে হাতে পায়ে ধরার জন্য প্যানেল করবো। বাকশাস আমাকে আহ্বান করছিল যে, এবং আমি এখনো বলতে পারবো, অনেকের নাম বলতে পারবো কিন্তু আমি বলতে চাচ্ছি না যে তারা কি প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি কিন্তু সেই প্রস্তাব অনেক আগে প্রত্যাখ্যান করছিলাম। এবং আরিফুজ্জামান যেই আরেকটি বিষয় বলেছে যে কিভাবে আমার সাথে বৈষম্য অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চেয়েছিলাম কি যে সকল যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সকল ক্যাম্পাসে কি সম অধিকার, কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা ছিলেন তারা শুধুমাত্র যে এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, সেখানে আমরা চেয়েছিলাম যে 158 জন কেন্দ্রীয় সমন্বয়ক। আপনি বিশ্বাস করেন আন্দোলন পরবর্তী সময়ে 158 জন সমন্বয়ক মিলে একটি কোনো মিটিংয়ে আমরা একসাথে হইতে পারিনি। তাহলে যারা জুলাইতে এত জীবনবাজি রেখে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিয়ে যদি একটা মিটিং একসাথে অ্যারেঞ্জ করতে না পারে, তাদের পিছনে যে আমরা আগামী নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন কীভাবে দেখতে পারি। এবং তারা কিন্তু জাহাঙ্গীরনগর এত বড় ধরনের একটি আন্দোলনে রোল প্লে করছে, যেখানে ডাবিও এক সময় আন্দোলন থেকে সরে গেছিল। শুধুমাত্র জাহাঙ্গীরনগর 1 জুলাই থেকে 36 জুলাই আন্দোলন থেকে একদিনও কোনো বিচ্যুত হয় না। এবং জাহাঙ্গীরনগরে এটা আমি বলতে পারি আমি একমাত্র সমন্বয়ক যে আমি একটি দিনের জন্য কি আন্দোলন থেকে কি পিছ পাইনি। আমি নৌকায় ঘুমিয়েছি, আমি আন্দোলনে অনেক ঝুঁকি নিয়েছি, তারপর কিন্তু আমি এখানে ছিলাম। তো সেক্ষেত্রে আমার সাথে যেটা হয়েছে বা জাহাঙ্গীরনগর, আমি বলবো না যে শুধুমাত্র আমার সাথে বৈষম্য, আমি মনে করি প্রতিটি ক্যাম্পাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তারা বৈষম্য করেছে। আমি সেই বৈষম্যটাকে আমি প্রতিবাদ জানিয়েছি। আমার জিতু ভাইয়ের কাছে বলার আছে, জিতু ভাই যে বলছে আমার কোনো দল নেই, আমার কোনো ব্যানার নেই, আমি কোনো দল করি না, তার মানে কি দল না থাকাটাই কি যোগ্যতা? মানে দল থাকাটা কি অপরাধ? যে আমার কোনো ব্যানার থাকা, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে থাকা, এটা কি কোনো অপরাধ? এটা একটা কথা। আর কথা হলো আমি যখন দল করি না তখন দেখা গেছে আমি অরাজনৈতিকভাবে রাজনৈতিক, দেখা যাচ্ছে আমি রাজনৈতিক ব্যানার আছে আমার একটা, সেটা শিক্ষার্থীদের কল্যাণেই আমার রাজনৈতিক ব্যানার কাজ করে যাচ্ছে, শিক্ষার্থীদের মাঝে থেকেই আছে। আমার সাথে যারা আছে দলীয় ব্যানারে তারাও শিক্ষার্থী এবং মোস্ট অফ দ্যাম সবচেয়ে বেশি শিক্ষার্থী আমার ব্যানারে। তার মানে আমি তো বলবোই যে আমার দল শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, শিক্ষার্থীরা আমার ব্যানারকে চায়, আমার দলকে শিক্ষার্থীরা চায়, মানে বেশি সংখ্যক স্টুডেন্ট যেহেতু আমার সাথে আছে। দল না করাই কি যোগ্যতা? আপনি সাদি বলেন যে এজ এ লিডার হিসেবে কোন যোগ্যতার অভাব আপনি কি আমার ভিতরে দেখেছেন? আমি গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি এবং আমি বিগত 14 আপনি বলেন প্রশ্নটা কখনোই না শুনেন, আপনি যেটা বলেছেন আমার নেতৃত্বের কোয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন আপনি বলেন, আমি বলতে পারি যে আপনার দলের যারা এখানে আছে যে কোনো কারণ থেকে কোয়ালিটিগত দিক থেকে আপনি যদি আমাকে কোনো সাইড দিয়ে আপনি খণ্ডন করতে পারবেন? আপনি বলেন নেতৃত্ব নিয়ে কখনোই এখানে, তাহলে আপনি সেই যে দল না করার নেতৃত্ব আপনি শুনেন, আমি তো বলবো আমি এখানে আমার অবশ্যই ছাত্র রাজনীতি দলীয় ব্যানার, আমি আপনাকে বলি, আমি বুঝিয়ে বলছি, আমি আপনাকে প্রশ্ন করছেন আমি উত্তর দিচ্ছি, সেই ব্যানারটা আমি প্রশ্ন করতেছি, আমরা উত্তরটা শুনি। আমি তো অবশ্যই রাজনীতি করতে চাই, আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং রাজনীতি আমি দেশের জন্য করতে চাই, দেশের মানুষের জন্য করতে চাই। আমি অবশ্যই আগামীতে রাজনীতি করব, কিন্তু আমি একটা কথা দিয়েছি যেহেতু লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থানটা ছিল, তাই ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি কোনো লেজুর ভিত্তিক রাজনীতির সাথে থাকবো না। যদি আমার ক্যাম্পাস লাইফ যেদিন শেষ হবে আমি তারপরে যদি আগামীতে আমি জাতীয় পলিটিক্স যাবো এবং যেই পলিটিক্স লেজুর ভিত্তিক করবে না আমি তাদের সাথে একসাথে রাজনীতি করতে চাই। আচ্ছা, আমার একটা পয়েন্ট অফ অর্ডার আছে আর কি। জিতু যে বলতেছে বারবার, মানে জিতুর একটা ক্ষোভ আছে আর কি, কষ্ট আছে যে হচ্ছে তাকে আসলে ছাত্রলীগ নিয়ে কোশ্চেন করা হয়, মানে প্রথম কোশ্চেনটা এটা করা যায় ছাত্রলীগ করতেন। আমার কাছে মনে হয় যে আসলে জিতু যেই কথাটা বললো যে সে জুলাইকে ওন করে, এটা আমরা সবাই করি আসলে। তো এই জন্য যেরকম জুলাইকে জিতু গ্লোরিফাই করতে পারে বিকজ হি ওনস দ্যাট, এই সেম কারণে হচ্ছে গিয়ে ছাত্রলীগের প্রশ্নটাও তার কাছে আসে। কারণ আমরা দেখছি মানে অতীতে জিতু তো আমাদের ফ্রেন্ড, ব্যাচমেট আমরা, তো আমরা দেখেছি যে জিতু 24-এ ফ্যাসিস্ট বলি, মাফিয়া বলি, ওদের যে নির্বাচন হয়েছিল সেটা প্রচারণা করেছেন। তারপর হচ্ছে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে থাকতেন একবারে পিওর হার্টের, আই বিলিভ দ্যাট, হ্যাঁ, যে হচ্ছে পিওর হার্টের থাকতেন। তারপর হচ্ছে ধরেন যখন 24-এর ফেব্রুয়ারি মাসে আমরা হচ্ছে ধর্ষণ বিরোধী আন্দোলন করতেছি পুরো ক্যাম্পাস, তখন জিতু হচ্ছে ময়লায়নামকে নিয়ে হচ্ছে অনশন ভাঙাইতে, পানি খাওয়াইতে গেছিলেন। তো তিনি ছাত্রলীগের কাজগুলো আসলে পিওর হার্টেডই করেছেন, ওন করেই করেছেন। তাই আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনগুলো চলে আসে আসলে, এবং ওইখান থেকে আর একটা কোশ্চেন আসে। ধরেন এটা হচ্ছে আমার কোশ্চেন যে হচ্ছে যদি এমন কোনো প্যারালাল ইউনিভার্সে আজকে এরকম হয়তো যে হচ্ছে 24-এর আন্দোলন হয় নাই, ছাত্রলীগ এখনও ক্যাম্পাসে আছে, জাকসু হচ্ছে, তাহলে কি আপনি স্বতন্ত্র দাঁড়াতেন না ছাত্রলীগের প্যানেল থেকে দাঁড়াতেন?
যদি মনোনয়ন পেতেন ছাত্রলীগের প্যানেল থেকে? মানে আপনি যে প্রশ্নের কথা সম্পূর্ণ একটা ভিত্তিহীন প্রশ্ন। আপনি একটা প্রশ্ন দ্বিমত করে যে আমি এনামকে অনশন ভাঙাতে গেছিলাম, সেখানে আমি এনামকে অনশন ভাঙাতে যাইনি। ছিলেন তো এখানে। বর্তমানে অনেক শিক্ষক আছেন তারা সেখানে গিয়েছিলেন। আমি যেহেতু হলের, আচ্ছা একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, একটু ক্লিয়ার করে দিই। আমি মাহফুজ ইসলাম মেঘ, আপনি জানেন তখন পলিটিক্যাল কালচার কেমন ছিল, যে তখন যিনি উনি আমাদের হলের সিনিয়র ছিলেন। আমি জাস্ট ঢাকা থেকে আসছি, আপনি দেখবেন আমার কাঁধে একটা ব্যাগ ঝুলানো। আমার এক ছোট ভাই তার আগের দিন হলো বিদেশ চলে গেছে, তাকে বিদায় দিয়ে যখন আসছি আমি সকাল 11টা শহীদ মিনারে, তখন শীতকাল, আমি ওখানে ছিলাম এবং দেখলাম তখন আমাদের তৎকালীন যে কয়েকজন শিক্ষক সেখানে আমাদের ওই শিক্ষক তাকে দেখতে গেছিলেন। আমি তো তাকে অনশন ভাঙাতে জানি, অনশন ভাঙাতে গিয়েছিলেন ওই দিন রাতে তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় উপাচার্য ছিলেন তিনি সেখানে গেছিলেন। তো আপনার এই প্রশ্নের কথা, এটা প্রশ্নের কোনো, আচ্ছা তাহলে এখানে একটু হেল্প করি আপনাকে, প্রশ্নটা একটু প্রোফাউন্ড করি যেহেতু আপনি ভিত্তিহীন বলছেন। ধরেন ময়লা এনামের ওই কাহিনীটা তো ছিল হচ্ছে এমন একটা মুহূর্তে যখন হচ্ছে একটা ধর্ষণ বিরোধী আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার একটা প্ল্যান ছিল, এটা তো ডিনাই করতে পারবেন না। হ্যাঁ, ওই অনশনটা ওইখানে উপস্থিত ছিলেন। আচ্ছা ধরলাম যে বিভিন্ন প্রেশারে আপনি ওইখানে উপস্থিত ছিলেন না, যদিও ওটা শিক্ষার্থীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপনি ওইখানে ছিলেন। আপনি হচ্ছে 18-র যখন হচ্ছে ভিসি বিরোধী আন্দোলন হয় তখনও তো ছাত্রলীগ আমাদের বিপক্ষে ছিল, শিক্ষার্থীদের বিপক্ষে। আমি 18 আন্দোলন আমি ছিলাম, আমি 18 আন্দোলন করেছি এবং তখন ছাত্রলীগরা আমি সাপোর্ট খাইছি। আমাকে সারা রাত সাপোর্ট দিয়েছে। আমরা তখন হচ্ছে যে সকল বন্ধু বান্ধব, তখন আমার তৎকালীন বন্ধু জাহিদ, সে যখন আন্দোলনে গিয়েছিল উজ্জ্বলের জেলার বন্ধু, সে জানে এই জাহিদের জন্য সে আমাকে তখন ইয়ে করছে। আমি কারণ সেটাই আপনি আপনার বন্ধুর জন্য ফাপড় খেয়েছেন। হ্যাঁ, এই যে জাহিদকে তখন আমি আশ্রয় দিয়েছিলাম, যে জাহিদকে তখন বন্ধুকে আশ্রয় দেওয়া একটা বিষয়, বন্ধুকে আমার বন্ধু যদি কোনো বিপদে পড়ে আমি অবশ্যই জাহিদ ছিল এখানে, আমরা গিয়েছিলাম, আপনি দেখেন ওখানে তখন ফুটেজ দেখেন। না না ফুটেজটা আমি দেখি তখন অবশ্যই আমরা এখন না, আমি আসলে কেন এই কোশ্চেনটা করলাম আমি আপনাকে বলি, এই ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন চিকা মেলার জন্য আমাদের তখন তৎকালীন যে ছাত্র ফ্রন্টের আমাদের রাজনীতি করতে আমাদের সেই শোভনের সাথে আমরা এই চিকা মেলার জন্য বিভিন্ন মই এনে দিয়েছিলাম, তার জন্য সারা রাত ছাত্রলীগ কিন্তু আমাদেরকে ছবি তুলে রাখেন নাই, আপনি তো সবকিছু ছবি তুলে রাখেন। আমরা একটু ছবি ওগুলো এখন দিতে তাহলে আমাদের হাতে প্রমাণ থাকতো। যেহেতু মানে আপনার কাছে একটা আবার ছোট্ট কোশ্চেন, আপনি বলছিলেন যে রাজনৈতিক পরিবারের সন্তান আপনি। আচ্ছা ওই কোশ্চেনের আনসারটা কিন্তু বলা যাবে যে ভাই রাজনৈতিক। আচ্ছা আমার লাস্টের কোশ্চেনটা যে ছাত্রলীগ থাকলে কি ছাত্রলীগের প্যানেল থেকে দাঁড়াতেন কিনা, যেহেতু ছাত্রলীগের প্রেশার থাকে, লেজুর বৃত্তি করতে হইতো তখন। আমি তো কোনো দলের সিদ্ধান্ত দিয়ে আমি রাজনীতি করব না। এতদিন তো করছেন। আমি এতদিন করেছি, হ্যাঁ, কিন্তু আমি তো যখন দেখেছি যে আসলে তারা অন্যায় করছে, সে অন্যায় কিন্তু আমি না ধরেন ওইটা যদি 24 না হইতো, আমি কিন্তু এটাই বলছি যে 24 যদি না হইতো তাহলে কি আপনি ছাত্রলীগের প্যানেল থেকে দাঁড়াতেন কিনা? সেটা তো কোনো আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা বর্তমানে কোনো প্রাসঙ্গিকতা নাই, সেটার সাথে কোনো বাস্তবতা নাই। আমাকে তো জিজ্ঞেস করা হয়েছে আমি ছাত্রদলের প্যানেল দাঁড়াবো কিনা, হ্যাঁ না তো একটা আনসার আমরা পেয়ে গেছি। আপনি বলছিলেন যে আপনার পরিবার মানে একটা রাজনৈতিক পরিবার, সেখানে আপনি বেড়ে উঠেছেন, মানে একটু বলা যাবে যে কোন রাজনৈতিক দলের সমর্থক? আমার পরিবার 52 কে ওন করে এবং আমাদের পরিবার 71 কে ওন করে এবং 24 কে ওন করে, কিন্তু আমার বাবা বা আমার বড় ভাই বা যারা আছেন তারা কোনো রকম পলিটিক্যাল পার্টির সাথে কোনো পদ প্রতিনিধি নাই, কিন্তু আমাদের বংশের অনেকেই আছেন তারা রাজনীতির সাথে জড়িত ছিলেন, কিন্তু 24-এ এসে তারা কিন্তু সম্পূর্ণ যে আমাকে সাপোর্ট দিয়েছেন এবং তারা তখন তৎকালীন যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করেছেন। আপনি যে খোঁজখবর নেন সেটা দেখতে পাবেন। ওকে আচ্ছা বুঝতে পেরেছি, আমার মনে হয় বুঝতে পেরেছি। আমরা একটু সাদির কাছে যাই, আমরা একটু শেষ দিকে একটু দ্রুত আমরা হচ্ছে যে কিছু উত্তর নিব। জাতীয় পর্যায়ের যে রাজনীতি, জাতীয় দলগুলো এবং ক্যাম্পাসের যে রাজনীতি, এটা কি আলাদা হওয়া উচিত এবং সেটা আলাদা হলে কি কেমন হওয়া উচিত? অবশ্যই আমরা মনে করি যেহেতু ক্যাম্পাসের রাজনীতি, ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি যারা বের হয়, আমরা একসময় দেখি জাতীয় রাজনীতিতে যায়, তারপরে এখানে একটা কিন্তু থাকে যে জাতীয় পর্যায়ে যে রাজনীতি হয় সেই রাজনীতি একদম পুরোপুরি ছায়া যাতে বা পুরোপুরি প্রতিফলন আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে চাই না। ক্যাম্পাসগুলোতে এমন রাজনীতি হোক যেটা শিক্ষার্থীরা চায়, শিক্ষার্থীদের দরকার। জাতীয় পর্যায়ে এখানে যারা আছে সবাই শিক্ষার্থী, শিক্ষা সম্পর্কিত যা কিছু প্রয়োজন সেই রাজনীতি এখানে চলুক। এবং এরপরে যদি আমরা জাতীয় রাজনীতির কথা বলি তাহলে জাতীয় রাজনীতিতে শুধু শিক্ষা নিয়েই ব্যাপার না, সেখানে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, মৌলিক অধিকার এবং কৃষক, শ্রমিক থেকে শুরু করে বুদ্ধিজীবী সমস্ত ধরনের মানুষের যেখানে একটা অংশগ্রহণ আছে, সেখানে সমস্ত ধরনের মানুষের স্বার্থ দেখা হয়, দল মত নির্বিশেষে। সেই রাজনীতি একটু এই দুই রাজনীতির ভিতরে পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। ক্যাম্পাস রাজনীতি যে কোনো ক্যাম্পাস, আবার জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসের রাজনীতি ঢাকা ক্যাম্পাস অথবা রাজশাহী ক্যাম্পাস এক বলে আমি মনে করতে চাই না, কারণ ওই ক্যাম্পাসের মানুষদের আলাদা আলাদা চাওয়া আছে, তাদের শিক্ষার পরিবেশ কিভাবে আলাদা হবে। কিন্তু ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তখন
আপনিও নির্বাচিত হলেন জাকসু থেকে ভিপি প্রার্থী হিসেবে, আপনার ছাত্র দলেরও তো কমিটি আছে, বিভিন্ন হলে হলে আছে, তখন যদি বলা হয় যে আপনারা হচ্ছে যে ক্যাম্পাসের দখল নেওয়ার জন্য ছাত্র দলের রাজনীতি আরও মানে শক্তিশালী করা প্রয়োজন, তখন যদি ভিন্ন অবস্থান আসে তখন কি মানে সেন্ট্রাল থেকে যদি ভিন্ন? এটা অবশ্যই আমি প্রথমেই এই যুক্তি খণ্ডন করেছি, কারণ ছাত্র দলের যে কমিটি এটা ছাত্র দলের সাংগঠনিক কাঠামো, এবং জাকসুতে যদি আমি ভিপি নির্বাচিত হই এটা সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম জাকসু। সো দুইটা আলাদা প্ল্যাটফর্ম। এখন আপনি বলতে পারেন যে আপনি তো একই সাথে ভিপি একই সাথে ছাত্র দলের হল সভাপতি, তাহলে আপনি কি করবেন? আমি অবশ্যই বলবো যে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত, যেহেতু আমরা ছাত্র প্রতিনিধি এবং ছাত্র দলেরই সভাপতি হলের, তার মানে ছাত্র দল এমন কোনো সিদ্ধান্ত দেবে না যেটা ছাত্র দলের মানে ছাত্রদের বাইরে যায় বা ছাত্রদের বিপরীতে দাঁড় হতে হয়। তার মানে আমার সাংগঠনিক সিদ্ধান্ত যেগুলো আসবে বা সাংগঠনিক সিদ্ধান্ত সাংগঠনিক কাজ সেগুলো শিক্ষার্থী বান্ধব হবে, এবং জাকসু নেতা হিসেবে আমি যদি থাকি তাহলে আমি এমন কোনো সিদ্ধান্তই নেব যেগুলো শিক্ষার্থীদের পালসের বাইরে যাবে না, শিক্ষার্থীদের উপকার হবে, উপকার বই ক্ষতি হবে না। ওকে, ভাই আমি 1 মিনিট সময় দিচ্ছি আপনার কাছে। আপনারা বিভিন্ন সময় যেই বিষয়ে প্রতিটা টক শোতে যেই প্রশ্ন নিয়ে আমাদেরকে ছুঁড়ে দেন, আপনি হয়তো জানেন না যে 2024-এর জুনের 23 তারিখে আমি বাসা থেকে এসেছি। আপনি একদম সমসারিতে ছিলেন। আজকে কত তারিখে আপনি জানেন? আমি এর মধ্যে মাত্র একদিন এক রাতের জন্য বাসায় গিয়েছিলাম, এবং সেখানে যে স্থানীয় আওয়ামী লীগ আছে, আপনি জানেন শরীয়তপুরে আওয়ামী লীগের একটা আলাদা আধিপত্য আছে। আমি তাদের সাথে যে মানসিক দ্বন্দ্ব এবং তাদের সাথে যে আদর্শিক দ্বন্দ্বের জন্য কিন্তু এখনো বন্ধু, আমি 24 কোণ করি, তারা হয়তো এটা বিরোধী, আমি এখনো বাসা যাওয়ার সেই সুযোগটা পাইনি, এবং এটা জানে আমি দুইটা ঈদ কিন্তু ক্যাম্পাসে কাটিয়েছি, একা কাটিয়েছি। এটা তো হওয়ার কথা ছিল না আমার। জিতু ভাইকে বলি, এখানে যারা আছে 24 কে অন করে নাই এমন কেউ নাই, হয়তো বা হতে পারে সব সময় এই প্রশ্নগুলো ছুড়ে দেওয়া আসলে 24 কে অন করে এখানে যারা আছে, আমরা এখানে হোস্ট গেস্ট এবং দর্শক সারিতে যারা আছে সবাই 24 কে অন করে, কিন্তু 71 অবশ্যই উজ্জ্বলের কাছে একটু দেখেছে। উজ্জ্বল, এখানে আমরা 5 জন ভিপি প্রার্থী পেয়েছি, আরেকজন আসার কথা ছিল যদি আসতে পারেনি, কিন্তু কোনো নারী প্রার্থী নেই ভিপি প্রার্থী। মানে এটা কেন? এই 24-এর আন্দোলনে গণঅভ্যুত্থানে তারা তো একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, একদম সম্মুখ সারিতেই ছিল, কিন্তু এই যে যখন ছাত্র কিংবা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সময় এলো তখন তারা মানে এরকম একটা পোস্টে তাদের কেন অংশগ্রহণ নাই, প্রতিনিধিত্ব নাই? এখানে আসলে আপনার সাথে আমি একদমই একমত যে আসলে 24-এর যে গণঅভ্যুত্থান এখানে নারীরা একদম অগ্রভাগে ছিল, এবং আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে যখন আমাদের আন্দোলনকারী ভাইদের উপর যখন হামলা করে তৎকালীন ছাত্রলীগ, তো তখন কিন্তু আমাদের বোনরা গিয়ে সামনে দাঁড়িয়েছিল ছাত্রলীগের। তো এই যে দৃঢ়তা তাদের মধ্যে আমরা 24-এ দেখেছিলাম, কিন্তু 24 পরবর্তী সময় আসলে আমরা যেটা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু নারীদের অংশগ্রহণ বাড়তেছিল রাজনীতিতে, কিন্তু যেটা আমরা দেখি এর পরবর্তীতে যে বিভিন্নভাবে তাদের অনলাইনে সাইবার বুলিং, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে নাই কিন্তু অন্য ক্যাম্পাসে আমরা দেখেছি যে অফলাইনেও নারীদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করার ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আসলে আমার যেটা মনে হয় যে নারীরা মানে অনেকটা মনে করতেছে যে তারা রাজনীতিতে তাদের জন্য নিরাপদ কোনো স্থল না, এবং সামাজিকভাবেও তাদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে রাজনীতিতে আসার কারণে। সেই জায়গা থেকে আসলে তারা কিছুটা নিরুৎসাহিত হয়েছে। এবং এর পাশাপাশি আরও কিছু ঘটনা যদি বলি, যে আমাদের জাহাঙ্গীরনগরের প্রেক্ষিতেই যদি বলি, যে জাকসু যখন নির্বাচন হয় আর কি, এখন নির্বাচনের কমিশন গঠন হয়, এবং তখন হচ্ছে একটা পরিবেশ পরিষদ গঠন করে, এবং এই পরিবেশ পরিষদ হচ্ছে সকল হলে শিক্ষার্থীদের সাথে একটা মত বিনিময় সভার আয়োজন করে হলগুলোতে গিয়ে। এখন আমরা যেটা দেখেছি যে ছেলেদের হলেও অংশগ্রহণ অনেক কম ছিল শিক্ষার্থীদের এই মত বিনিময় সভাগুলোতে, কিন্তু নারীদের হলে আরও তো অনেক কম ছিল। কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় নাই যে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে, তাদের জাকসু কেন্দ্রিক তাদের মতামত কি, কিংবা জাকসু হলে কি উপকার আসবে, এইগুলো কেন ধারণা মানে এইগুলোর বিষয়ে কোনো ধরনের কোনো ধারণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় নাই। সেই জায়গা থেকে মনে হয়েছে যে আসলে নারীরা আসলে এই জাকসু কেন্দ্রিক যে তাদের যে মত প্রকাশের যে একটা সুযোগ আছে, এই জায়গা তারা এখন পর্যন্ত বুঝতে পারে না, এবং সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে জাকসুতে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেকটা কম। তারপরেও আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে নারীদের অংশগ্রহণ যাতে বাড়ানো যায়। আপনারা জানেন যে নির্বাচন কমিশন প্রতিটা প্যানেলের জন্য 6টি সংরক্ষিত পদ রেখেছে নারীদের জন্য, তো সেই জায়গায় আমরা তো নারীদের রেখেছি। এর পাশাপাশি আমরা অন্য সম্পাদকীয় পদ যেখানে নারী পুরুষ উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই জায়গাতেও আমরা নারীদের রাখার চেষ্টা করেছি। এবং হ্যাঁ, এখানে আমি যত দেখছি যে ছাত্র দল থেকেই শুধুমাত্র ভিপি জিএস প্রার্থী এসেছে, এবং বিদ্রোহী প্রার্থীও সেও নারী একজন, সেটাও ছাত্র দল থেকেই আসলে বিদ্রোহী প্রার্থী ছাত্র দলের। আপনি সংরক্ষিত ইয়েগুলোর কথা বলছেন তাই তো? সংরক্ষিত এবং সম্পাদকীয়তে আমরা রেখেছি, হ্যাঁ, যেখানে নারী পুরুষ উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করবে।
ওকে ওকে আরিফের কাছে একটু যেতে চাই যে আপনাদের প্যানেল ওই যে 6টি পদে যে নারী সংরক্ষিত যে পদ নারীদের জন্য, সেগুলোতে শুধু আপনাদের প্রার্থী আছে, নারী প্রার্থী আছে, এর বাহিরে আসলে কোনো নারী প্রার্থী নাই, এমনকি লঘু আদিবাসী যারা আছেন মানে ওরকম কোনো প্রার্থী নেই। তাহলে এই যে আপনাদের যে প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী জোট, এটা আসলে সমন্বিত হলো কিভাবে তাহলে? আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি যদি মনে করেন যে আসলে এখানে যারা বিভিন্ন নৃগোষ্ঠী আছে তাদেরও উপস্থিত থাকতে হবে, বা বিভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরও যদি একজন করে রাখি, তাহলে এখানে আসলে 25টা পদ থাকে না, এখানে আসলে 50টা 60 বা আরও বেশি পদ রাখতে হবে। কিন্তু আসলে এতগুলো পদ তো আসলে দেওয়া কোনোভাবেই মানে জাকসুজাতে সম্ভব না। তো আসলে আমরা মনে করি যে আসলে আমরা যে 25 জন আছি, আমরা আসলে পুরো বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করতে পারবো বলে মনে করি আর কি। কারণ আসলে এই প্রতিনিধিত্ব করার জন্য আসলে আমাদের সদিচ্ছাই যথেষ্ট। এখানে আসলে সবার অংশগ্রহণ, মানে সকল ধর্ম থেকে আসতে হবে, সকল উপজাতি থেকে আসতে হবে, বা নৃগোষ্ঠীতে সবাই আসতে হবে, এটা আসলে আমরা জরুরি মনে করি না আর কি। আমরা মনে করি আমাদের যদি স্টুডেন্টদের জন্য কাজ করার সদিচ্ছা থাকে, আমরা আসলে আমাদের এই প্যানেলটাই যথেষ্ট বলে মনে করি। আপনার প্যানেল থেকে আসলে নারী প্রার্থী কয়জন আছে কিংবা কতটুকু প্রাধান্য দিয়েছেন তাদের? দেখেন, আমাদের যেহেতু কোনো পলিটিক্যাল দল সমর্থিত কোনো প্যানেল না, আমি আপনাকে আগেও বলেছি, উত্তরটা দিয়েছি যে যারা স্বতন্ত্র থেকে নমিনেশন পেপার তুলেছিল নির্বাচন করার জন্য, আমি আহ্বান করেছি, এবং যারা এসেছে তাদেরকে নিয়ে মূলত আমাদের একটি প্যানেল দিয়েছি, এবং আমাদের প্যানেলে 19 জন সদস্য আছে। আমি যদি বলি, আমাদের সেই প্যানেলে আমাদের একজন সমাজসেবা সম্পাদক পদে যিনি নড়ছেন, তিনি কিন্তু একজন ডিজেবল নারী আছেন, এবং আমাদের সহ ক্রীড়া নারী পদে যিনি আছেন, তিনিও কিন্তু আমাদের 4 বারের টানার টেবিল টেনিস চ্যাম্পিয়ন, তিনি কিন্তু আমাদের সাথে এই পদে আছেন, এবং সহ সমাজসেবা নারী যিনি আছেন, তিনি কিন্তু আমাদের এই পদে নড়ছেন। তো আমাদের প্যানেলে 3 জন নারী প্রার্থী আছে। যেহেতু আমাদের প্যানেলটি পূর্ণাঙ্গ না, এবং আমি বলেছি যে স্বতন্ত্র যারা নমিনেশন তুলেছিল তাদেরকে আমি একসাথে করে প্যানেলটি দিয়েছি। তো সেই উদ্দেশ্যে মনে করি যে এখানে আমাদের পুরো 6 জন যে সংরক্ষিত আসন, সবাইকে এখানে নিয়ে আসাটা যে আমার বাধ্যবাধকতা ছিল না, এজন্য আমাদের সাথে 3 জন আসতে চেয়েছে, আমরা 3 জনকে নিয়েছি, এবং আমাদের সাথে অন্য ধর্মের যারা আছে সনাতন থেকে, তারাও আছেন এখানে, এবং আমরা চেষ্টা করছি সবাইকে নিয়েই মোটামুটি একটা সুন্দর প্যানেল দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। মেঘের কাছে আমি একটু শেষ প্রশ্নটা করতে চাই। আসলে আপনি তো হচ্ছে যে সাংস্কৃতিক জোটের একাংশের মুখপাত্র, তো ছাত্র রাজনীতি এবং সাংস্কৃতিক আন্দোলনের যে একটা সম্পর্ক, এটা আপনি কীভাবে দেখেন? জাহাঙ্গীরনগরের পার্সপেক্টিভ থেকে যদি বলি, সংস্কৃতি এবং ছাত্র রাজনীতি আসলে প্যারালালি চলে। হ্যাঁ, এবং হচ্ছে আপনি দেখবেন যে যেহেতু হচ্ছে আমরা খুব ক্লোজ একটা সিস্টেমে বসবাস করি, রাজনৈতিক অনেক মানুষ আছে যারা সাংস্কৃতিক অঙ্গনে আছে, সাংস্কৃতিক অনেক মানুষ আছে রাজনৈতিক অঙ্গনে আছে, আমাদের মাঝে ওই অ্যামালগামেশনটা হয়, যার ফলে হচ্ছে একটা সাংস্কৃতিক কর্মীও হয়তো বা তার কোনো ব্যানার থাকে না দিন শেষে, বা হচ্ছে সে যদি পলিটিক্যাল পার্টি না করে, তার ব্যানার নাই, কিন্তু সে পলিটিক্যালি কনশাস থাকে, এবং হচ্ছে যে রাজনীতি করতেছে একেবারে যদি হচ্ছে সে আইসোলেটেড না হয়, শুধুমাত্র রাজনীতি নিয়ে ব্যস্ত না থাকে, তাহলে তার ভিতরে ওই কালচারাল অ্যাক্টিভিটিগুলো ঢুকে। এখন ব্যাপার হচ্ছে কিছু কিছু জায়গায় গিয়ে দেখা যায় সেটা হচ্ছে যে কনফ্লিক্টটাও হয় মাঝে মাঝে, প্যারালালটাও হচ্ছে গিয়ে ক্রস করে, সেইখানে আসলে ওই যে আদর্শিক জায়গা থেকে মানে রাজনৈতিকভাবে মানে পার্টি করা মানুষ যারা হচ্ছে আদতে রাজনৈতিকভাবে অসচেতন, তাদের সাথে রাজনৈতিকভাবে সচেতন যাদের কোনো পার্টি নেই, এই ক্লাসটা মাঝে মাঝেই লাগে। জাহাঙ্গীরনগরে আমরা অনেক আন্দোলনে এই ক্লাসগুলো দেখেছি। ওই যে বলছিলাম যে যারা ছাত্রলীগ করতো, তারা আসলে ওই দল করতে হবে, এই জন্যে দল কি ভুল করতেছে না বা খারাপ করতেছে সেটা আসলে দেখার টাইম নেই। ওই যে ওইরকম অসচেতন মানুষ যখন হচ্ছে সচেতন মানুষের সাথে পলিটিক্যাল কনসিয়াসনেসের জায়গা আসে, তখন ক্ল্যাশ লাগে। আর হচ্ছে আমার কাছে মনে হয় যে সাংস্কৃতিক অঙ্গনের পলিটিক্যাল কনসিয়াসনেস যদি আপনি দেখতে চান, রাজনৈতিক সচেতনতা দেখতে চান, এইখানে আসলে এই সংখ্যাটা অনেক, পার্সেন্টেজ হিসেবে অনেক। কিন্তু হচ্ছে আবার অন্যান্য পার্টি, যদি আমি 24-এর আগে বলি ছাত্রলীগিতে ছিল, সেখানে এই পলিটিক্যাল দো দে হ্যাভ এ পলিটিক্যাল পার্টি, তারপরেও তাদের পলিটিক্যাল কনসিয়াসনেসটা অনেক কম থাকে। এর উদাহরণ দেখবেন যে হচ্ছে 24-এর পরে একটা ছাত্রলীগ ছাড়ার হিড়িক লেগেছে। হ্যাঁ, কিন্তু যে ছেলেটা 18 সাল থেকে ছাত্রলীগ করে, সে কিন্তু হচ্ছে গিয়ে তার 24 পর্যন্ত একবারও মনে হয় না যে ছাত্রলীগ ভুল কাজ করতেছে, আমার ছাত্রলীগ ছাড়া উচিত। ক্যাম্পাসে এমন অনেক মানুষ আছে যারা ছাত্রলীগে উঠছে, ছাত্রলীগে নেমে গেছে এইসব কারণে। সো এই যে ব্যাপারটা পলিটিক্যাল অ্যান্ড কালচারালের একটা কনফ্লিক্ট লেগে থাকে, আবার প্যারালালে চলেছে অনেক জায়গায়। আর একটা কোশ্চেনের আনসার দিতে চাই, সেটা হচ্ছে এই নারী ঘটিত যে ব্যাপারটা, নারীরা কম কেন বা ভিপি নারী নাই কেন। আসলে আমি এখানে একটা ভিন্ন পার্সপেক্টিভ রাখি আমার, এবং এটা জাহাঙ্গীরনগরের সংস্কৃতির সাথে যায় কিনা। আচ্ছা, জাহাঙ্গীরনগরে যেহেতু 50% মানে ছেলে মেয়ে, তো সেই ক্ষেত্রে আসলে এটা মানে একটা থাকে যে হচ্ছে প্রত্যাশা থাকে যেখানে নারীরা উঠে আসবে। 6 জনের মধ্যে অ্যাটলিস্ট 3 জন নারী থাকা উচিত ছিল, যদি রেশিও বেসড ক্যালকুলেশন করি। আসলে দিন শেষে আসলে আমরা করি কি, নারী 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 করতে করতে একটা স্টেরিওটাইপ করে ফেলি নারীর ভেতরে।
আমরা ভাবি যে নারী আসলেই হয়তো বা নারীদের অধিকার সমুন্নত হবে, নারীদের নিয়ে কথা বলবে। ভাই দুনিয়াতে এমন অনেক উদাহরণ আছে যে নারীরা হচ্ছে পুরুষের থেকেও বেশি মেসোজিনিস্ট হয়ে উঠেছেন। এখন আমাদের দেখতে হবে আসলে মানুষটা কেমন আসছে। যেরকম আমি যদি আমার প্যানেলের কথা বলি, আমার প্যানেলে হচ্ছে নারী রয়েছেন কয়েকজন, তো এইখানে আসলে নারীদেরকে আসলে আমরা মানুষ হিসেবে বিবেচনা করেছি, সেম উইথ দ্য পুরুষ। মানে কে নারী কে পুরুষ রেদার দেন তার আসলে ওই পদের জন্য কতটুকু যোগ্য সে, এইটা আমরা আগে ডিসাইড করেছি যে সে যোগ্যতম প্রার্থী কিনা, সর্বোচ্চ যোগ্যতম প্রার্থী কিনা অ্যাভেলেবল অপশনের মধ্যে, তারপর হচ্ছে তাকে আমরা ওই জায়গায় বসেছি। আমরা দেখি না একবারও যে সে নারী হচ্ছে না পুরুষ হচ্ছে। এই জন্য দেখবেন যে হচ্ছে আমাদের প্যানেলে যতগুলো হচ্ছে গিয়ে ওই সংরক্ষিত নারী আসন আছে একটাও এরকম নেই, সবগুলো হচ্ছে গিয়ে একবারে আইদার সম্পাদকীয় অথবা কমন পোস্টে। তো ওই জায়গা থেকে আসলে আমাদের মনে হয় জাহাঙ্গীরনগরের মতো একটা প্রগতিশীল জায়গায় আমাদের এই স্টেরিওটাইপ থেকে বের হয়ে আসা উচিত যে আমার লোক দেখানোর জন্য নাম কাওয়াজতে হলেও 2-6টা নারী রাখতে হবে আমার প্যানেলে, বা 2-4টা এক্সট্রা নারী রাখতে হবে যে এইটা ব্যাশিং করার জন্য যে আমি দেখো 6টা থেকে আর বেশি রাখছি। রেদার দেন আমরা যদি মানুষ হিসেবে কাউন্ট করতাম এই আলোচনাটা আসতোই না। বরঞ্চ আমরা এটা বলতে পারি জাকসুতে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা প্রশ্ন করতে পারি আপনি কতটা মেসোজিনিস্ট বা আপনি কতটা নারী বান্ধব, এইটা প্রশ্ন করতে পারি। ধন্যবাদ মেঘ আপনাকে। জাকসু নির্বাচনে যারা ভিপি প্রার্থী অর্থাৎ সহসভাপতি প্রার্থী আপনারা মানে এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাদের আমি জানি প্রচুর ব্যস্ততা প্রচারণায় এখন আপনাদের মনোনিবেশ করতে হচ্ছে, এর মধ্যেও সময় দিয়েছেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। সমসাময়িক রাজনীতির নানা খবর জানতে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, এবং একই সাথে চোখ রাখুন প্রথমআলো.com-এ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।